আসসালামু আলাইকুম সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ। আমরা আমাদের ব্রেক পরবর্তী সেশন আবার শুরু করছি। আমরা ইতিমধ্যে ডাক আপলোড, নাগরিক ডাক, দাপ্তরিক ডাক নিয়ে কথা বলেছি। এখন আমরা কথা বলবো নথি তৈরি নিয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাক যাওয়ার পর তিনি মূলত যে সকল সিদ্ধান্ত দিয়ে ডাউন করেন তার মধ্যে একটি হচ্ছে নথিত উপস্থাপন, আরেকটি হচ্ছে নথিজাত, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিধি মোতাবেক ব্যবস্থা নিন। এই প্রক্রিয়াগুলো করার জন্য আমাদেরকে নথিতে কাজ শিখতে হবে। প্রথমত আমরা নথি তৈরি করব কিভাবে এটা দেখব। নথি তৈরি করার জন্য আমাদের ব্যাকএন্ডে কিছু লজিক জানতে হবে। প্রথমত আমরা চলে যাব নথি অপশনে। এরপর সিলেক্ট করব এখান থেকে নতুন নথি তৈরি, নতুন নথি তৈরি অপশন, এবং নতুন নথি তৈরিতে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে নথি তৈরির জন্য একটা অপশন ফিল্ড ওপেন হয়েছে, এবং এই ফিল্ডটাতে আপনি যদি সিঙ্গেল ইউনিটের অফিস থাকেন তাহলে এখানে শাখা পরিবর্তনের বলা যায় অপশনটি থাকবে না, আপনার অফিসের নাম থাকবে। আপনার যদি অনেকগুলো শাখা থাকে আপনি এখানে শুধু শাখার নামটা দেখতে পারেন। এর অর্থটা হচ্ছে যে এই ব্লক হয়ে থাকা শাখাটি কখনো পরিবর্তন হবে না, মানে আপনি যেই শাখায় আছেন অন্য শাখায় নথি তৈরি করতে পারবেন না। আপনার আইডি যেই ডেজিগনেশনটা এই যেই শাখায় অ্যাসাইন আছে শুধু সেই শাখার নথি তৈরি হবে, অন্য শাখার নথি তৈরি হবে না। তাহলে এই জায়গাটা আমরা বুঝলাম যে নথি তৈরির অংশে গিয়ে আমি আমার শাখা দেখতে পারি। তারপরে নথির ধরন। নথির ধরন বলতে আসলে আমরা কি বুঝি? কেউ বলতে পারবেন নথি ধরন বলতে আমরা কি বুঝি? কোন টাইপের নথি? ধন্যবাদ। তাহলে সচিবালয় নির্দেশমালা 2024 অনুযায়ী আমরা জানি 01 থেকে 30 পর্যন্ত নথির ধরন ফিক্সড করা আছে, 31 থেকে 98 পর্যন্ত ফাঁকা আছে, 99 কোডটি ব্যবহার করা হয় বিবিধ নথির ধরনের জন্য। আপনি যেই ধরনের নথি তৈরি করতে চান সেই নথিটি যদি এই সচিবালয়ের নির্দেশমালায় প্রদত্ত নথির ধরনের মধ্যে ম্যাচ না করে তাহলে আপনাকে অফিস অর্ডারের মাধ্যমে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারপরে অন্য কোড নিতে হবে। এটা ইচ্ছে মতো নেওয়াটা ঠিক হবে না। আমার পরামর্শ হচ্ছে যে আগে আপনি খুব ভালোভাবে যাচাই করে দেখেন সচিবালয়ের নির্দেশমালা প্রদত্ত 31টি নথির ধরন কোডের মধ্যে আপনার প্রয়োজনীয় ধরনটি আপনি পাচ্ছেন কিনা। এটি নিশ্চিত হওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ধরনের তালিকায়। তারপরে আপনি দেখতে পারেন যে আপনার শাখায় যে সকল নথি করা যেতে পারে সংশ্লিষ্ট ধরনগুলো এখানে দেয়া আছে। নতুন ধরন তৈরির অপশনে গেলে আপনি এখানে একটা আই বাটন পাবেন। এখানে 73 নাম্বার পেজটি স্ক্রিনশট আকারে দেওয়া আছে। আমি ধারণা করছি আপনাদের যে সকল ধরনের নথির প্রয়োজন তার বিষয় এবং কোডটি এখানে উল্লেখ করা আছে। এর বাইরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্য নাম্বারগুলো ব্যবহার করতে পারেন। ভালো হয় যদি অফিস অর্ডারের মাধ্যমে অথবা আপনার অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে কী কোড আপনি ব্যবহার করতে পারেন, তাহলে তিনি একটি অর্ডার দিয়ে দিলেন। আর আপনার আওতাধীন অফিসগুলোর ক্ষেত্রে বিশেষ ধরনের নথি যেটা সচিবালয়ের নির্দেশমালার সঙ্গে ম্যাচ করছে না কি ব্যবহার করবে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, ধরন তৈরিটি ওয়ান টাইম ওয়ার্ক, অর্থাৎ আপনি একবার ব্যবহার করবেন। এটা কি চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করা যাবে কোনো কারণে মানে মিস্টেক করলাম, হ্যাঁ, এটা সংশোধনের একটা প্রক্রিয়া আছে, তবে প্রক্রিয়া একটু কমপ্লেক্স, একটু মানে জটিলভাবে করতে হয়। প্রয়োজনে করা যায় না, ওটা সংশোধন করা যায়। সংশোধন করা যায়। ডিলেট করতে গেলে ওই ধরনের ভিতরের সকল নথি অন্য ধরনে ট্রান্সফার করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে এটি হচ্ছে ওয়ান টাইম ওয়ার্ক। আপনি একবার ধরনটা তৈরি করবেন, প্রতি বছর অটোমেটিক এই ধরনটি রিনিউ হবে। অর্থাৎ 2026-এ যখন আসবেন আপনি 2025-এর 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে প্রশিক্ষণ সংক্রান্ত ধরনের নথিগুলো আবার 0001 থেকে শুরু হবে। ঠিক আছে? তো এইভাবে প্রতি সাল অটোমেটিক ইয়ারলি ক্যালেন্ডার অনুযায়ী সে নিজেকে রিনিউ করবে। যে ধরনগুলো একবার বানিয়েছেন একাধিকবার বানানোর দরকার নেই। যদি ভুল নথি ভুল ধরনে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটাকে সংশোধন করার জন্য আমরা দেখিয়ে দেবো এটা কীভাবে করতে পারেন, আপনি পরবর্তীতে দেখবেন, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এনি ডেস্কে যুক্ত হয়ে চেষ্টা করব আপনার সমস্যাটির সমাধান করতে।
তো আমরা নথি তৈরি করছি, আমরা ধারণা করছি যে আমরা প্রশিক্ষণ সংক্রান্ত নথি তৈরি করব। এখানে দেখুন অনেকগুলো ধরন করা আছে উল্টাপাল্টা, অনেকগুলো ধরনের আসলে কোনো প্রয়োজনও নাই, এটা প্র্যাকটিস পারপাসে করা হয়েছে। আমরা চেষ্টা করছি প্রশিক্ষণ সংক্রান্ত জি, আমরা ভ্রমণ এবং প্রশিক্ষণ পেয়েছি এবং পাওয়ার পরই আমরা দেখতে পারবো যেখানে ডিজিটাল নথির যে 22 ডিজিটের কোড সেটা চলে আসছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন, ঠিক আছে? মন্ত্রণালয়, দপ্তর সংস্থা, জিওগ্রাফিক্যাল কোড, শাখা কোড, অফিস কোড, বিষয়ভিত্তিক কোড, সাল, এই অংশটুকু সালটা পরিবর্তন করা যায়। এই পরিবর্তনের একটা লজিকও আছে যে যদি পূর্ববর্তী নথির সমন্বয় করার প্রয়োজন হয় তাহলে আপনি সাল এবং এইখানকার নথির নাম্বার 4 ডিজিটের নথির নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। এখন আসছি শ্রেণীতে। শ্রেণীটা কি? শ্রেণী হচ্ছে নথির আয়ুষ্কাল। একটা নথি আসলে কতদিন আপনার কাছে থাকবে সেটা নির্ধারণ করা, নথির বিষয় এর গুরুত্ব অনুযায়ী শ্রেণী নির্ধারণ করা হয়। তো আমরা ক, খ, গ, ঘ 4টি অংশ দেখছি। ক মানে ফরএভার বা স্থায়ী নথি, খ 10 বছর, গ 5 বছর, ঘ 1 বছর। এই সম্বন্ধে আরও স্পষ্ট ধারণা পেতে চাইলে সচিবালয়ের নির্দেশমালার 25 নম্বর পেজটি আমরা এখানে স্ক্রিনশট আকারে দিয়েছি, আপনি দেখতে। এটা কি শুধু আপনারটা থেকে দেখা যাচ্ছে না, আমরা আমাদেরটাও তো দেখতে পারবো? হ্যাঁ, আপনিও দেখতে পারবেন অবশ্যই। এখানে প্রতিটা ইউজার এখান থেকে দেখতে পারবেন। খেয়াল করে দেখুন, সচিবালয়ের নির্দেশমালার 25 নম্বর পেজটি এখানে দেওয়া আছে। এখানে ক শ্রেণী রেকর্ড, এটা এটা বলা যায় যে স্থায়ী রেকর্ড। হ্যাঁ, কি কি বিষয় এখানে আছে? নীতি, আইন, বিধান, প্রবিধান এই সংশ্লিষ্ট বিষয়াদি আছে, রাষ্ট্রীয় দলিলপত্র এই সংশ্লিষ্ট বিষয় আছে। একইভাবে খ শ্রেণীভুক্ত কি? ইহা অর্ধস্থায়ী রেকর্ড। তো আপনি এই বিষয়গুলো একটু পড়ে নেবেন। কেউ কি বলতে পারবেন যে আজকে যে আমরা প্রশিক্ষণ নিচ্ছি এই প্রশিক্ষণ সংক্রান্ত যে ফাইল আছে সেটার কোন শ্রেণীভুক্ত করা হয়েছে অথবা করা উচিত? আবার বলুন। খ। আচ্ছা, কেউ বলছেন ক, কেউ বলছেন খ। আসলে এটা হবে গ শ্রেণীভুক্ত। দেখুন আমি এখানে দেখাচ্ছি, এই যে কর্মকর্তাগণের বদলি এবং প্রশিক্ষণ সংক্রান্ত নথিসমূহ গ শ্রেণীভুক্ত হবে। ওকে, আমরা তো ফাইলগুলো শুধু ইয়ারলি চেঞ্জ করি, আর তো ফাইল আমাদের থেকেই যাচ্ছে। তাহলে এটা তো আমাদের যতদিন অফিসে চলতে না হার্ড কপি গুলো হয় ব্যক্তিগত নথি, ব্যক্তিগত নথি এটা কোন শ্রেণী হবে স্যার? কর্মকর্তার ব্যক্তিগত নথি আমরা একটু আগেই দেখলাম, এই যে এখানে আপনাকে আমি একদম স্থায়ীভাবে দেখাই। এই যে সরকারি কর্মকর্তাদের সার্ভিস রেকর্ড, উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বলে যে সংশ্লিষ্ট ফাইলগুলো হবে খ শ্রেণীভুক্ত। স্যার উনি তো দেখা যাচ্ছে 10 বছর পর্যন্ত একটা আয়ুষ্কাল, 10 বছর মানে পরে গেলে তখন কি এটা আবার করতে হবে? আমরা যে কোনো সময় নথির শ্রেণী পরিবর্তন করতে পারি, অর্থাৎ অফিস অ্যাডমিন প্রয়োজন অনুসারে নথির শ্রেণী পরিবর্তন করে এটাকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারে। অফিসের নথি অ্যাডমিন, ফোকাল পয়েন্ট এবং নথি অ্যাডমিন যে সবসময় একই ব্যক্তি হবে ব্যাপারটা এমন না, অনেক সময় দেখা যায় যে আলাদা আলাদা ব্যক্তি হন। নথির মেয়াদ শেষ হওয়ার আগে সংশোধন করা যায়। নিষ্পন্ন করুন অথবা মেয়াদ বাড়িয়ে নিন। নোটিফিকেশন কাজ করেছিলাম, পরে ওগুলার মেয়াদ চলে গেছিল, মানে ওটা ছিল দিয়েছিল স্যার গ শ্রেণীর, পরবর্তীতে স্যারকে বলে স্যার আবার ওইটাকে খ শ্রেণী করে দেওয়াতে আমি এই বিষয়টি আপনাদেরকে বলছি। প্রথমত, নথি তৈরি করার সময় আপনি যেই শ্রেণীটি ব্যবহার করবেন সেই শ্রেণীটি পরিবর্তন করা যায়। আপনি এখন যখন নথি তৈরি করছেন আপনার কাছে মনে হচ্ছে যে এটা ঘ শ্রেণীভুক্ত রাখবো 1 বছর, কিন্তু পরবর্তীতে আপনার মনে হয়েছে যে না, নথির এটি আরও কিছু কার্যক্রম হতে পারে, ভবিষ্যতে প্রয়োজন লাগতে পারে, তাহলে এটাকে আমরা বাড়িয়ে খ, গ, ক যে কোনো শ্রেণীতে রূপান্তর করতে পারি। এই কাজটি করবেন আপনার অফিসের নথি বিষয়ক অ্যাডমিন, ঠিক আছে? এটা আপনার দিক থেকে হবে না, নথি অ্যাডমিন এটাকে বাড়িয়ে নিতে পারবে। আমরা এখানে শ্রেণী নির্বাচন করছি এই মুহূর্তে ঘ এবং নথির নাম দিচ্ছি, দুঃখিত, ডি নথি প্রশিক্ষণ। এরপর আসছে এখানে
নথির অনুমতি। নথির অনুমতি বিষয়টা হচ্ছে এই নথি সম্ভাব্য কোন কর্মকর্তার ডেস্কে যেতে পারে, কার কার ডেস্কে হয়ে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে, আবার ফিডব্যাক হয়ে কোন ডেস্কে ফেরত আসবে, সংশ্লিষ্ট শাখায় নির্ধারিত কর্মকর্তার কাছে আসবে, সেই বিষয়টি নির্দেশ করে। তো সেক্ষেত্রে আপনি নথির অনুমতি অংশে ক্লিক করুন। করার পর এখানে আপনি অনেকগুলো তথ্য দেখতে পারবেন। প্রথম তথ্য হচ্ছে স্ক্রিনের ডান দিকে বাছাইকৃত কর্মকর্তাদের তালিকা। এখানে একটা স্তর দেওয়া আছে এবং যিনি নথিটি তৈরি করছেন তিনি এই স্তরে আছেন। বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন নথির তালিকা, নথির ধরনের তালিকা, নথির অনুমতি, নিজ অফিস, অন্য অফিস। নিজ অফিস অংশটুকু সিলেক্ট হয়ে আছে এবং নথির অনুমতি অংশটুকু সিলেক্ট হয়ে আছে। দুটির কালার পার্থক্য বুঝতে পারছেন। এখানে নথির অনুমতি যাদেরকে দেওয়া হবে সেই সকল কর্মকর্তা এখানে থাকবেন, আর নিজ অফিসের কর্মকর্তারা আপনি এখানে দেখতে পারেন। আপনার যদি কখনো প্রয়োজন হয় এই নথিটির আপনার অফিসের বাইরে অন্য কোনো কর্মকর্তার অনুমতির প্রয়োজন আছে, তাহলে আপনি অন্যান্য কর্মকর্তা খুঁজে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও আপনার অফিসের নথিতে কাজ করার জন্য অনুমতি দিতে পারেন, মানে তিনি এখানে কাজ করবেন। স্যার একটু বলুন। মেয়েটা একটু জানতে চাচ্ছি যেটা বলেন অন্য অফিস হতে, যেমন আমাদের লাগবে থাকার জন্য, যেমন আমাদের যিনি দায়িত্বে আছেন স্যার যেমন 2টা জেলা দেখেন, সেক্ষেত্রে আমরা শরীয়তপুর আর ফরিদপুর, তাহলে শরীয়তপুর যদি মানে শরীয়তপুরে এই যে এমন করে স্যারকে কি আমরা ইনক্লুড করতে পারবো এইভাবে, যে এই যে এই বিষয়টা? আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটি, সেটি হচ্ছে যে আপনার জেলা কর্মকর্তা জি জি তিনি 2টি আলাদা আলাদা জেলায় দায়িত্বপ্রাপ্ত আছেন, অতিরিক্ত দায়িত্বে থাকবেন, ভারপ্রাপ্ততে থাকবেন। তো সেক্ষেত্রে এটা মানে এই সিচুয়েশনের জন্য এটা বলা হয়নি। যদি তিনি 2টি আলাদা আলাদা জেলায় থাকেন, আপনার জেলাতে আপনি এই যে আপনার নিজ অফিসে উক্ত কর্মকর্তাকে সিস্টেমে খুঁজে পাবেন। আমি উদাহরণ হিসেবে বলতে পারি এখানে যে আপনার এখানে একটি ফাইল নেওয়া হচ্ছে, কিন্তু ফাইলটি সর্বোচ্চ মহাপরিচালক স্যার অথবা মিনিস্ট্রির সচিব স্যার পর্যন্ত যেতে পারে। এখন মন্ত্রণালয়ের সচিব স্যার তো আপনার অফিসের বাইরে, মন্ত্রণালয়ের সচিব স্যার মন্ত্রণালয়ের অফিসের জন্য, আপনি অধিদপ্তরের অথবা আপনি জেলার, আপনি উপজেলার। সেক্ষেত্রে আপনার অফিসে অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত নন এমন যে কোনো সংশ্লিষ্ট কর্মকর্তাকে আপনি আপনার যে নথি এখন বানাচ্ছেন সেই নথিতে কাজ করার মতো একটি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। স্যার আমাদের আছে, আমাদের যে জাতীয় গ্রন্থাগার দিবসটা হলো ডিসি স্যার তাকে সভাপতি, তো উনি হলো বাহিরের, উনি অবশ্যই ডিসি স্যার আপনার অফিসের বাইরের। তো সেক্ষেত্রে আপনি যদি নোটের মধ্যে নোটে আমরা যুক্ত করি, হ্যাঁ নোটে যুক্ত করেন, আমি জানি না ডিসি স্যারের এখানে নোট, পত্রচারিত উনি হ্যাঁ পত্রচারিত থাকতে পারে, কিন্তু নোটেও থাকে স্যার। নোটি স্যার হবে না। না স্যার, আমরা ওই নোটের মাধ্যমে আমরা যে সভা করি ওই সভাটা ওনার কাছ থেকে অনুমোদন নিই এবং উনি বলছে যে আপনি নোট দেন আমাকে। আচ্ছা, যদি ডিসি স্যার এভাবে ডিসি স্যার বলেন নোট দেওয়ার কথা, তাহলে যেহেতু ডিসি স্যার অন্য অফিসের, আপনি এইখান থেকে অন্য অফিসের কর্মকর্তা খুঁজে স্যারকে দিতে পারেন। আমার আপনাদের কাছে বলার যে বিষয় সেটি হচ্ছে যে ফাইল ছাড়া বলে ডিনোটিতে দেন, হ্যাঁ ডিনোতে দেন, আমি অনুমতি করে দেব। তখন তো আমরা ওইটা যখন পত্র অনুমোদন প্রাপক যখন করি তখন ওনারে তো খুঁজে পাওয়া যায়, বাট উনি ওইটা অনুমোদন করবে কিনা এটা আমাদের এই নিশ্চয়তা থাকে। এখন বিষয় হচ্ছে যে এটা তো আসলে স্যারের এখতিয়ারের বিষয়, আমার এখানে কথা বলার কিছু নেই। আপনি স্যারকে কর্মকর্তা একজন থাকে, অনুমোদনকারী একজন থাকে, হ্যাঁ। যখন আমরা একটা চিঠি জারি করতে যাই বা একটা নোট যখন নেই, আমাদের নোটটা যখন সেভ করতে যাই তার আগে আমাদের 3টা অপশন আমাদের ফিল আপ করে তারপরে নোটটা আমাদের সেভ করতে হয়, তাহলে তো আমরা পত্র অংশ পাই না। না, সেক্ষেত্রে ওইটা আমরা কিভাবে করব? আচ্ছা, আমরা যখন খসড়াপত্রে যাব এই প্র্যাকটিক্যাল সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। কারণ এখন একটা প্র্যাকটিক্যাল সমস্যা নিয়ে আমরা কথা বললাম অন্য অফিসে। তো নিজ অফিসে স্বাভাবিকভাবে নিজ অফিসের কর্মকর্তাদেরকে আপনি যুক্ত করবেন। এখানে আমরা 2টি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে স্তর দিয়ে করা, আরেকটি হচ্ছে স্তর ছাড়া করা। প্রথমত যদি এমন হয় যে আপনার অফিসে এই ফাইল যেটা করছেন এটি 4টি আলাদা আলাদা ডেস্ক থেকে তারপরে মহাপরিচালক স্যারের কাছে যাবে অ্যাপ্রুভালের জন্য, তাহলে আমরা প্রয়োজন অনুসারে 4টি স্তর নিতে পারি, 1 2 3 4। এবং ধরে নিচ্ছি স্তর 1 হচ্ছে মান্যবর মহাপরিচালক স্যার এবং যিনি ইনিশিয়েট করছেন তিনি জুনিয়র। তো তাহলে আমরা ইনিশিয়েটকারীকে একদম নিচে নিয়ে আসছি
এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে আসলাম। এরপর আমরা মহাপরিচালক স্যারকে সিলেক্ট করছি স্তর 1-এর জন্য, তারপরে উপপরিচালক স্যার, সহকারী পরিচালক, এইভাবে আমরা স্তরগুলোকে ফিল আপ করতে পারি। দেখুন সবগুলো স্তর ফিল আপ হয়েছে। এখন স্তর ফিল আপ হওয়ার পর আমরা যদি মনে করি যে একটা স্তরে 2জন কর্মকর্তা থাকতে পারে, ঠিক আছে, একটা ডিপার্টমেন্টে 2জন কর্মকর্তাদের আসলে সংশ্লিষ্টতা প্রয়োজন, তাহলে আমি সেইভাবে এখানে জাস্ট টেনে এনেও ছেড়ে দিতে পারি, চেকবক্সে ক্লিক করে স্তরে ক্লিক করলেও পারি। এইভাবে আমি ফাইলটার একটা প্রাথমিক একটা রুট সিলেক্ট করব। এটা যে সবসময় এভাবেই ফলো হবে এমনটা নাও হতে পারে, চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ করার, নতুন কর্মকর্তাকে এখানে যুক্ত করার, এক্সিস্ট কর্মকর্তাকে বাতিল করার সুযোগ থাকছে পরবর্তীতে। তো এটা একটা প্রাথমিক অবস্থায় আপনি সেট করলেন, আপনি আপনার অভিজ্ঞতার আলোকে জানেন যে এটা এই ডেস্কে যাবে। তো আমরা এটা সিলেক্ট করলাম। স্যার একটু আমাকে বলেন যে নিয়ন্ত্রিত স্বাক্ষরিত ব্যক্তি। ঠিক আছে, হ্যাঁ, ভালো প্রশ্ন। নিয়ন্ত্রিত এবং স্বাক্ষরিত বিষয়টা কি? নিয়ন্ত্রিত হচ্ছে, ধরে নিন আমি মোহাম্মদ শহীদ শাহরিয়ার হিসেবে এখানে আছি এবং আমার নিয়ম হচ্ছে আমি ফাইলটি প্রথমে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জাহিদ হাসানকে দেব, তিনি হয়তো রশিদুল মান্নাফ কবিরকে দেবেন, তারপরে এটা আব্দুর রফিক স্যারের কাছে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক প্রসেস। কিন্তু অনেক সময় যেটা হয় যে ফাইল ত্রুটিপূর্ণ ফাইল এই যে স্তর 4 থেকে সরাসরি দেখা গেল মহাপরিচালক স্যারের কাছে চলে গেছে, এটা অসম্পূর্ণ থাকে। তো এই কাজটা যেন না করা যায় সেক্ষেত্রে করা যেতে পারে কি, যে স্তর 4কে আমি নিয়ন্ত্রিত করে দিলাম। এখন স্তর 4 ফাইল পাঠানোর সময় এক স্তর উপরে অথবা এক স্তর নিচে যদি থেকে থাকে, এটা ছাড়া অন্য কাউকে ফাইল দিতে পারবে না। এই যে স্তর 4, সে ধরে নিন ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ফাইল স্তর 3-এর জাহিদ হাসানকে না দিয়ে সরাসরি স্তর 1-এ একদম টপ অফিস প্রধান স্যারকে পাঠিয়ে দিচ্ছে। তো এটা কি একটি স্বাভাবিক প্রক্রিয়া? এটা কি করা যায়? করা যায় না। তো হ্যাঁ, করা যাবে। তো এইটা তো আমরা একদম ব্লক করতে পারি না, কারণ চাপ লেগে চলে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি যে চাপ লেগে যায় অথবা ভুলবশত যায়, ঠিক আছে। তো অনেক সময় স্যার ইচ্ছাকৃতভাবে এটাও হতে পারে। এটা দুইজন, হ্যাঁ, আমরা কিন্তু সরাসরি দিই। হ্যাঁ, আপনারা 2জন তো সরাসরি দেবেন, কিন্তু আপনি অধিদপ্তরের কথা চিন্তা করেন অথবা আরো বড় অফিসের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্তর তৈরি হতে পারে। এবং আপনার যেহেতু 2জন আপনার অফিসে, আপনার আসলে অত স্তর দরকারও নাই। এই স্তর একটি বাড়তি ফিচার। আপনি যদি স্তরগুলো না করে আমি এই যে সংশ্লিষ্ট 5-6 জন কর্মকর্তাকে একই স্তরে রাখলাম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উপরে রেখে ধাপে ধাপে জুনিয়র কর্মকর্তাদেরকে নিচে নামলাম, এটাতেও হবে, সিস্টেম আপনাকে আটকাবে না এবং কোনো প্রবলেমও নেই। স্যার এটা খুব সুন্দর লাগলো, আমরা কিন্তু এটা আগে কখনো পাইনি, বিশেষ করে আমি পাইনি যে স্তরটা সাজানো। আগে তো দেখছি যে এই বিষয়টা আমরা টেনে এনে ওখানে ড্রপ করে দিয়ে, কিন্তু এটাতে একটা নিয়ম প্রক্রিয়া আছে, জুনিয়র থেকে সিনিয়র, সিনিয়র থেকে এটা আমরা জানি না, আসলে আমি জানি না। এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনি কাজের সব জায়গাতেই ওই জ্যেষ্ঠতার ক্রমটা মেনটেন করার চেষ্টা করবেন। কারণ যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ফাইলটা দেখেন, স্বাভাবিকভাবেই সিনিয়র স্যারদেরকে উপরে রাখাটা এক ধরনের ম্যানার, তো এটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো আমরা স্তর নিয়ে কথা বলছিলাম। স্তরের এখানে নিয়ন্ত্রিত অপশনটুকু সম্বন্ধে আপনারা জানলেন যে নিয়ন্ত্রিত যার এখানে চেকবক্সে থাকবে তিনি এক স্তর উপরে অথবা এক স্তর নিচে ছাড়া অন্য কাউকে ফাইলটি সরাসরি পাঠাতে পারবেন না। কিন্তু যদি আমি স্তরটি উঠিয়ে দেই তাহলে 4 থেকে আমি সরাসরি 1-2 পাঠাতে পারবো, ঠিক আছে। ওকে, এখন আসছে স্বাক্ষরকারী ব্যক্তির বিষয়টি। অনেক সময় মন্ত্রণালয় পর্যায়ে কিছু ফাইল থাকে যেখানে ইনিশিয়েটকারী একজন অফিস সহায়ক, কিন্তু ফাইলটির অ্যাপ্রুভাল পার্সন হচ্ছে সচিব স্যার। তো এরকম ক্ষেত্রে কিন্তু অফিস সহায়ক সরাসরি ওই নোটে ওই ফাইলে স্বাক্ষর করেন না, তিনি অনুচ্ছেদ লিখছেন কিন্তু স্বাক্ষর করছেন না। তো এরকম যদি আপনার ফাইল থাকে যে অনুচ্ছেদ লেখা হবে কিন্তু স্বাক্ষর থাকবে না, সিল থাকবে না, তাহলে আপনি এটা এই চেকবক্স উঠিয়ে দিতে পারেন। এখন এই ব্যক্তি তিনি লিখলে তার স্বাক্ষর পড়বেন অনুচ্ছেদে, ঠিক আছে। ওকে, এখন নিয়ন্ত্রিত যে অপশনটা আপনি দেখালেন, এখানে কি যে
ফাইলটা উঠালো, তার ওখানে নিয়ন্ত্রিত দিব নাকি সবগুলাই টিকমার্ক করে দিবে? না, নিয়ন্ত্রিত আপনি যাকে নিয়ন্ত্রণ করতে চান তাকে দেবেন, শুধু তাকে দেবেন। আমি হইলে স্যার আমি কাজ করতেছি, আমি হইলে আমি কাকে নিয়ন্ত্রিত করব? এটা নিয়ন্ত্রিত তো ম্যান্ডেটরি না। আমি একটা কথা বলি, দেখুন এইখানে নিয়ন্ত্রিত স্বাক্ষরকারী এটা হচ্ছে একটা আলাদা ফিচার। আপনি যদি কখনো এসব ব্যবহার না করেন, আপনার কোনোদিনও নথিতে কাজ করতে কোনো সমস্যা হবে না। এটা আপনি বিশেষ সময় ব্যবহার করছেন, যে দেখা গেল একটা আইডি থেকে, একটা পদবি থেকে এক ধরনের প্রবণতা আছে হুট করেই ফাইল উপরে ওঠানোর, তিনি হয়তো ভুলবশত পাঠিয়ে দিচ্ছেন। এই সকল ক্ষেত্রে আপনি নিয়ন্ত্রিত করে দিলে তার এই ভুলটা হবে না, ঠিক আছে? আবার তিনি যদি একটু বুদ্ধিমান হন, তিনি নিজেরটা নিজের নিয়ন্ত্রণ উঠিয়ে দিয়েও পাঠাতে পারেন। তো আমরা ওই প্রসঙ্গে এখন কথা না বলি, আমরা স্বাভাবিক নিয়মে যাই যে তিনি যদি ভুলবশত করে থাকেন তাহলে নিয়ন্ত্রিত থাকলে তিনি হুট করেই ফাইল একদম মহাপরিচালক স্যারের কাছে অথবা সচিব স্যারের কাছে পাঠাতে পারবেন না। ওকে, এটা গেল একটা পোর্শন। কার্য দিবসটা এই মুহূর্তে ডিসেবল করা আছে, তো এটা নিয়ে আমরা কথা বলছি না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি জেলা পর্যায়ের অফিস হন, আপনি চাইলে এইভাবে স্তর করে করতে পারেন, অথবা এই নোটের ক্ষেত্রেও, এই নথির ক্ষেত্রেও আমরা বাকি স্তরগুলো বাদ দিয়ে আমরা একটা স্তরের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপরে, তারপর ধারাবাহিকভাবে নিচে 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 করতে পারি। তাহলে আমাদের এতগুলো স্তরের প্রয়োজন নাই, একটা স্তরেই হয়ে যাবে। কিন্তু আমার স্যাক্রিফাইস কী করতে হবে, তখন আমি নিয়ন্ত্রিত ফিচারটি ব্যবহার করতে পারবো না, কারণ এই ফিচারগুলো আসলে খুব রেয়ার, এটার প্রয়োজন হয় না। আপনি জেনে থাকলেন, কখনো যদি ভবিষ্যতে আপনার মনে হয় আপনি ব্যবহার করবেন। আমরা পুরো নথির অংশটুকু আরেকবার রিভাইজ দিয়ে নিই। আমরা নথি তৈরির অপশনে গেলাম, নতুন নথি তৈরি, আমরা নথির ধরনের তালিকায় দেখলাম, কিভাবে ধরন তৈরি করতে হয় সেটা দেখলাম, সচিবালয় নির্দেশমালার সেই স্ক্রিনশটটি আমরা দেখলাম পেজের। তারপরে আমরা নথি তৈরি করলাম, এখানে নথির ধরন সেট করলে আমার ডিজিটাল নথির 22 ডিজিটের কোড অটোমেটিক বসে যায়। শ্রেণী, বিষয় লিখলাম, অনুমতি অংশটুকু দেখলাম, এবং এখানে মোটামুটি নিয়ন্ত্রিত কিভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, কিভাবে কর্মকর্তাদেরকে, জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে উপরে, জুনিয়র কর্মকর্তাদের নিচে আনা যায়, এই সকল বিষয় দিয়ে দেখলাম। এখন আমরা সংরক্ষণ করব। স্যার একটা প্রশ্ন, জি, নথি কি কোনোভাবে ডিলিট করা যাবে নথি তৈরি করে? নথির মেয়াদ শেষ হলে সেটাকে আর্কাইভ করা যাবে, ডিলিট করা যাবে না। সংরক্ষণ, এই যে আমাদের নথিটি সংরক্ষিত হয়েছে। নথিটিকে এখনও সম্পাদন করা যায়। কি কি সম্পাদন করতে পারবো? এখানে গেলে আমি নথির অনুমতির অংশ সম্পাদন করতে পারবো, শ্রেণী পরিবর্তন করতে পারবো, এখনও করতে পারবো, ঠিক আছে? নথির শিরোনাম করা যায়, পরিবর্তন করা যায়, ডিলিট করা যাবে না, ওটাকে আপনি অন্য নামের ব্যবহার করবেন। আবার বলুন, এডিট করতে, কিভাবে পরিবর্তন করা যায়? নথির নাম কিভাবে পরিবর্তন করা যায়, ঠিক আছে। আবার আরেকটা করলাম, আমি এডিট করে কি এডিট করে অন্য নাম করা যায়? হ্যাঁ, সেক্ষেত্রে স্যার যেমন উচ্চারণের ই নাম্বার হলো 35, সাপোজ আরেকটা 35 আরেকটা ই আছে, এই নাম্বারটা কি চেঞ্জ হবে? স্মারক নাম্বার, স্মারক পরিবর্তন স্বাভাবিকভাবে স্মারক পরিবর্তন হয় না। স্মারক পরিবর্তন করতে গেলে নথির শ্রেণী পরিবর্তন করতে হয়। আপনি স্মারকের পুরোটা তো নথির নম্বর যেটা, সেটা তো পরিবর্তন সব করতে পারবেন না, কারণ আপনার প্রথমে 11 ডিজিট আপনার অফিসের কোড থাকে, ঠিক আছে? যতটুকু পরিবর্তনের প্রয়োজন সেটা পরিবর্তন করা যায়, এবং এটা নথি অ্যাডমিন আইডি থেকে করা যায়। ধরনটাকে চেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই, ধরুন যে কোনো সময় নথির ধরন চেঞ্জ করা যায়। স্যার শিরোনামের ক্ষেত্রে কি নথির অ্যাডমিন লাগে নাকি আমরা করতে পারবো? অ্যাডমিন লাগে। অনুমতি আপনি যে কোনো সময় পর্যালোচনা করতে পারবেন। অনুমতিটা স্যার আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটু বেশি ব্যবহার হয়, কারণ যখন এই নথিতে কাজ করতে যাই দেখা যায় যে আমার আইডিতে ঢুকছি, ওই ফাইলে কোনোভাবে ঢুকতেই পারছি না। সেক্ষেত্রে দেখা যায় ওই ফাইলে ঢুকে অনুমতি সংশোধন করে আমার নামটা অ্যাড করে দিলে আবার জেনারেলি কাজ করতে পারি। ঠিক আছে, আমরা এখন একটা কাজ করি। দেখুন, আমরা যে নথিটি তৈরি করলাম সেই নথিটি নতুন নোট হিসেবে আছে, এখানে কোনো নোট এখনও দেয়া নেই। এখন আমি আমার ডাকে ফেরত যাই এবং দেখি যে আমার অফিস প্রধান আমাকে একটি ডাক দিয়েছেন, কয়েকটা ডাক দিয়েছেন। একটা হচ্ছে নথিজাত করুন, একটা বিধি মোতাবেক ব্যবস্থা নিন। তো আমি দুটোরই কাজ করব। প্রথমটি হচ্ছে নাগরিক ডাক, এই যে এখানে নাগরিক ডাক আকারে দেওয়া আছে, এই আইকনগুলো দেখলেই আপনি সব কিছু বুঝতে পারবেন। তো আমরা নাগরিক ডাকটিকে নথিজাত করব। এই যে দেখুন আমার নথিজাত আইকন, স্যার এটা কোনো আমার
আমার এখন কাজ নাই, শুধু আমি নথিজাত হ্যাঁ, আর এই মুহূর্তে আপনি এটা কোনো অ্যাকশনে যাচ্ছেন না, কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নিচ্ছেন না, শুধু নথিজাত করে রাখবেন। তাহলে কি করছি আমরা, এই নথিজাত আইকনে ক্লিক করছি এবং কোন নথির মধ্যে নথিজাত করব সেই নথিটি সিলেক্ট করছি। একটু আগে যে নথিটা আমরা বানিয়েছিলাম সেই নথিতে নথিজাত করতে চাই, সিলেক্ট করলাম। এই ডাকটি কি নথিতে নথিজাত করতে চান, আপনি হাতে ক্লিক করবেন, নথিজাত হয়ে যাবে। ঠিক আছে, স্যার নথিজাত হয়ে মানে তো এই জায়গাটার উপরে কোনো কাজ এই মুহূর্তে কোনো কাজ নেই। বলুন। আর্কাইভস, আর্কাইভসটা মূলত আমরা ডাকের ক্ষেত্রে ব্যবহার করি। একটু বিষয় খেয়াল করবেন, এই যে দেখুন এখানে কি লেখা আছে, মূল প্রাপক। এই মূল প্রাপক ডাকগুলোকে আপনি আর্কাইভ করতে পারবেন না, আপনাকে সরাসরি পাঠানো হয়েছে, আপনি এটাকে নথিতে হয় নথিজাত করেন, নাহলে নথিতে উপস্থাপন করেন। কিন্তু আর্কাইভ আপনি কোনটা করবেন, আপনি অনুলিপি প্রাপ্ত ডাক, আপনি কার্যার্থে দৃষ্টি আকর্ষণে অনুলিপি পেয়েছেন, সেই সকল ডাককে আপনি আর্কাইভ করবেন। তো আমরা একটু নেক্সট করে দেখি আমাদের কাছে। নথিজাত করা যায় আর ক্যাবল করা যায়। হ্যাঁ, সবই করা যায়। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, জি, আমি যখনই ওইটা নথিজাত করতেছি তখন পরবর্তীতে ওই নথিতে আমি কাজ করতে চাচ্ছি, হ্যাঁ, তখন সেক্ষেত্রে ওই নথিটা কিভাবে পাবো? নথির তালিকায়, সকল নথির তালিকায় পাবেন। সহজভাবে মানে নথিতে গিয়ে তালিকা খুঁজে আমাকে ওই নথিতে কাজ করতে হবে? হ্যাঁ, আপনি যদি অনেক আগে কাজ করে থাকেন, এটা তো ধীরে ধীরে নতুন নথিতে কাজ করলে ওটা পিছিয়ে যাবে। তো সেখানে গিয়ে আপনি নথির তালিকা থেকে সংশ্লিষ্ট নথিটি খুঁজে বের করে তারপরে কাজ করবেন। আচ্ছা, একটা বিষয় খেয়াল করুন, আমরা একটা ডাক পেয়েছি যে ডাকটিতে জ্ঞাতার্থে অনুলিপি হিসাবে আছে, আর উপরের ডাকটি মূল প্রাপক। যেটাতে আমি জ্ঞাতার্থে অনুলিপি হিসাবে পেয়েছি সেটাতে দেখুন আমি আর্কাইভ নামে একটি নতুন বাটন পেয়েছি, যেটা অন্যান্য ডাকের ক্ষেত্রে ছিল না। তো এই ডাকটিকে আমি আর্কাইভ করব। এই যে, আপনি কি ডাকটি আর্কাইভ করতে চান, হ্যাঁতে ক্লিক করলাম। আমার তো দেখা যাচ্ছে অনেক টাকা আসছে, আমার আর্কাইভ করতে হবে, কিন্তু আমার এগুলো আর্কাইভ পাচ্ছি না। আপনি তাহলে ওটার মূল প্রাপক হয়ে আছেন, একটু খেয়াল করে দেখবেন। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে যোগাযোগ করেন, স্ক্রিনশট দিয়ে দেন, আমরা দেখিয়ে দেবো এটা কোনো ইস্যু আছে কিনা। তাহলে আমরা আর্কাইভের আইকনটি দেখতে পাচ্ছি, ছোট করে একটি ব্রিফ কেসের মতো আইকন। যদি আপনি অনুলিপি প্রাপ্ত ডাক হন, জ্ঞাতার্থে দৃষ্টি আকর্ষণে, সেক্ষেত্রে আপনি আর্কাইভ করে ফেলবেন যদি আপনার কাজ না থাকে। তালিকা আসছে, সেই সমস্ত তালিকাটা আমি আর্কাইভ করে রাখছি। হ্যাঁ, ওখানে আপনি কি মূল প্রাপক হিসেবে আছেন ওই ডাকের? আমাকে ডিস্ট্রিক্ট থেকে চিঠি আমার অফিসারের আসছে, সেখান থেকে উনি আপনাকে হয়তো মূল প্রাপক হিসেবে রেখেছে। আমাকে দিয়ে প্রেরণ করছে। হুম হুম। এটা আমার আর্কাইভ করে তো এটা আর্কাইভ না করে আপনি নথিজাত করে ফেলেন। যদি কাজ এই মুহূর্তে না থাকে, কোনো একটা সংশ্লিষ্ট নথির, বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট নথিতে নথিজাত করে ফেলেন। আসলে স্যার ওইটা নথিজাত তো করলে কি আবার আর্কাইভ ওই করা যাবে? চিঠিগুলো তো লেখাই জায়গা, একটা হলো কার্যার্থে আর একটা হলো শুধু অনুলিপি, জাস্ট দেখবে হ্যাঁ, যেগুলো আমরা জাস্ট দেখবো এইটাই আমরা আর্কাইভ করে ফেলবেন, এক্স্যাক্টলি এটাই হলো মূল। রাইট। তাহলে চলুন আমরা আরেকটু এই ডাকটিকে একটা আমরা নথিজাত করেছি, এখন নথিতে উপস্থাপন করব। ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ডাক, এই ডাকটি আমরা ওপেন করছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ডাকটি এসছে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডাকের বিষয় দিতে বলেছেন যে বিধি মোতাবেক ব্যবস্থা নিন। ডাকটা পড়লাম, পড়ার পরে এখন আমরা মনে করছি যে এই ডাকটিকে নথিতে উপস্থাপন করা যেতে পারে। তো আমার নথিতে উপস্থাপনের আইকন এখানে আছে, আমি নথিতে উপস্থাপন আইকনে ক্লিক করছি। আরও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য দেখলে নিচের অ্যারোতে গিয়ে আমি নিশ্চিত হতে পারি ডাকের ডকেটিং নম্বর, স্মারক নম্বর, সিদ্ধান্ত এবং বর্তমানে বলা যায় কার ডেস্কে আছে, কে পাঠিয়েছে, এই সংশ্লিষ্ট তথ্যাদি। আর গতিবিধি তো এখানে দেখায় যে আপনারা আগে জেনেছেন। এখন নথিতে উপস্থাপন আইকনে ক্লিক করছি, কোন নথিতে উপস্থাপন করব। আমি একটু আগে যে নথিটি বানিয়েছিলাম সেই নথিতে ক্লিক করলাম, করার পর নতুন নোট নিচ্ছি, নতুন নোট। এখানে নোটের বিষয় আবারও দিতে পারি আমি। স্যার একটু প্রশ্ন করছেন, শিওর, নথিতে উপস্থাপন করা মানে ওই নথির উপরে কাজ করা নাকি? এক্স্যাক্টলি, কাজ করে উপরে ওঠানো। হ্যাঁ, কাজ করে উপরে ওঠানো। আপনি নোটের বিষয় লিখলেন, লিখে সংরক্ষণ করলেন। ওই যে ডাক যেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নথিতে উপস্থাপন করতে বলেছে সেটি সংশ্লিষ্ট নথিতে উপস্থাপিত হয়ে গেল। আমি আমার ডান দিকে স্ক্রিনের পত্রাংশ দেখতে পাচ্ছি, বাম দিনে নোট অংশ দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো আপনি ধারাবাহিকভাবে আমরা যদি আলোচনা করি আপনি জানতে পারবেন। প্রথমত এটা হচ্ছে সকল পত্র। কিসের সকল পত্র? এই যে নথি, এই নথির মধ্যে সকল নোট মিলে যতগুলো পত্র সেটি। তারপরে বিবেচ্য পত্র, নথিজাত পত্র, মনে আছে একটু আগে যে পত্রটি নথিজাত করেছিলাম, সেই নথিজাত পত্রটি চাইলে আপনি এখানে দেখতে পারেন। এই নথিজাত পত্রটি পতাকা করতে পারেন অথবা এই নথিজাত পত্রটি নথিতে উপস্থাপন করতে পারেন। অর্থাৎ আপনি সংশ্লিষ্ট বিষয়ে নথিজাত করেছেন ডাক,
পরবর্তীতে আপনার মনে হলো যে এই ডাকটিতে এখন আপনি কার্যক্রমে যুক্ত করবেন অথবা এখন আপনার কাছে সুযোগ আছে কাজ করার, তাহলে ইনস্ট্যান্ট ওই নথির ভিতরে গিয়ে নথিজাত ডাক তালিকা থেকে ডাকটিকে নথিতে উপস্থাপন করে আপনার কার্যক্রম চলমান রাখতে পারবেন। সেক্ষেত্রে স্যার নথিতে ডাক যদি একাধিক ফাইলে থাকে তাহলে একাধিক ফাইলে থাকলে আপনার না, আপনাকে তো সংশ্লিষ্ট ডাককে ওই নথিতেই উপস্থাপন করতে হবে যেটা রিলেভেন্ট। এখন মনে করুন আপনার ক্রয় সংক্রান্ত একটি চিঠি আছে যেটা আপনি নথিজাত করেছেন, সেটা ক্রয় করবেন, সেটা নিশ্চয়ই আপনার ভ্রমণে করবেন না। তো এইভাবে আপনি সংশ্লিষ্ট ডাকগুলোকে সবসময় সংশ্লিষ্ট নথিতেই খুঁজে পাবেন যদি সঠিকভাবে কাজটি করতে পারেন। স্যার আরেকটা কোশ্চেন, আমি যে এখান থেকে একটা পত্র জারি হয়েছে, পরে আমার ওই চিঠিটা আবার প্রয়োজন হলো, তখন তো আমি চিঠিটা এখান থেকে পাবো, কিন্তু ওই চিঠির সাথে সংশ্লিষ্ট যে নোটটা সেটা কি একই সাথে চলে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। তো অনেক সময় আসে না। আপনি পত্র জারি হয়েছে, সেটা জারি হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট শাখায় সকল নোটের তালিকায় যদি সেই নথিটা ওপেন করেন, নোট নিষ্পন্ন তো হবেই ডেফিনেটলি, এবং আপনি সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো দেখতে পারবেন। না দেখতে পাওয়ার তো কোনো কারণ নেই। জারি হওয়া পত্রের সংশ্লিষ্ট নোট দেখতে চান, অন্যান্য মডিউল, খসড়াপত্র ড্যাশবোর্ড, যে জারি হওয়া পত্রটি আপনি পিছনের কোনো একটি পত্র জারি হয়েছে ধরে নিচ্ছি এটা, পত্রটি ওপেন করেন, পত্রটি নিশ্চিত হন, বিস্তারিত যান, এখানে আপনার নোটাংশ পত্রাংশ দুটি ওপেন হবে। এই নোটটি নিষ্পন্ন হয়েছে, নতুন অনুচ্ছেদ এসছে এবং পত্রটি এটা। আপনি কি আপনার উত্তর পেয়েছেন? থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে, আমরা যখন ইউনিভার্সিটি কাজ করতাম তখন তো আমরা নতুন একটা ফাইল খুললে সব বড় পত্র বা ইয়ে পত্র থেকে একটা পত্র ক্লোন করতে পারি। এখন স্যার ওই সংশ্লিষ্ট ফাইলে যদি ওই পত্রটা না থাকে তাহলে আমরা মাস্টার ফাইল থেকে ক্লোন করা যাচ্ছে। পত্র তো থাকতে হবেই, মানে কোনো কিছু থাকলেই না আমি ক্লোন করতে পারবো। ওই নোটটা সম্ভবত আপনার কাছে নাই, অর্থাৎ যেই নোটে পত্রটি জারি করেছিলেন আপনি, পত্রটি যেহেতু আপনার সংশ্লিষ্টতায় আপনার শাখায় আপনি পত্রটি পাচ্ছেন, কিন্তু পত্রটি আপনি যেই নোটে উপস্থাপন করবেন সেই নোটটা তো অন্য কারো ডেস্কে আছে, এই জন্য হয়তো দেখাবে যে বিষয় স্যার এখানে আছে, আমি একটা নোট করলাম এবং পত্র লিখলাম, ওরা আমি নতুন পাঠাইলাম, এই পত্রটা আবার অন্য কেউ ফোন করতে পারবে, এটা আমার নিজেরই পত্র, ক্লোন অপশনটা আসবে না। এটা কেন, মানে কারণটা কি? এটা তো যে একটা পত্র আপনার শাখায় ক্লোন, মানে পত্র জারি হয়েছে, এটা আপনি স্যার দেখতে পারেন। একটু আমাকে বলুন তো বিষয়টা আবার। মনে করেন একটা নোট আছে, এই নোটটা হইলো আমি আর উনি, আপনারা দুইজন আছেন নোটে, বস আমার, আমি একটা চিঠি লিখলাম, আমার বসকে দিলাম, উনি জারি করে দিল, আমার কাছে দিল, আমি নোট নিষ্পন্ন করে ফেললাম। উনাকে বলছে যে এই চিঠিটা লেখেন, তো উনার আইডিতে ঢুকলো, উনি মনে করলো যে রেজাউল তো এই চিঠিটা লিখছিল, তাহলে আমি এটা ক্লোন করি, একটু সংশোধন করে আনি, উনি এটা আবার ক্লোন করতে পারবেন না। এখানে অনুমতির বিষয়টা না, আমি ধরে নিচ্ছি অনুমতি আছে, কিন্তু জারি হওয়া পত্রের ক্লোন তো করা যায়। আপনি কি একটা প্র্যাকটিক্যাল সিনারিও আমাকে দেখাতে পারবেন, মানে এটা কোনো সমস্যা আছে কিনা আমি একটু যাচাই করতে চাই। আমি করছি স্যার, ক্লোন অপশনই আসে না। যেমন আমি একটা চিঠি স্যার একটু বলে, হ্যাঁ বলুন তো। আমার একটা চিঠি আমি কাজ করছি, এটা নথিজাত করে ফেলছি, তো আমি ছিলাম না, আমার স্যার চাইছিল এই চিঠিটা করতে, ক্লোন করতে, কিন্তু স্যার পারেনি। আচ্ছা, আবার উনি আমার আইডিতে ঢুকে আমি ক্লোন করতে পারছি, ওনার আইডিতে। এটা হয়তো বা গোপনীয়তার জন্য, একজনের একটা জিনিস একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন এটা হচ্ছে নথি, ধরে নিই প্রকল্প পরিচালকের দপ্তর সিলেক্ট করলাম, এটা আমার ডিপার্টমেন্ট না, এখানে কিছু পাওয়া যায়নি মাস্টার ফাইলে।
এই যে এটা টেকনোলজি টিমের, এখানে আমার সংশ্লিষ্টতা নাই, আমি এই পত্রটি দেখতে পাচ্ছি, এই পত্রের দূর দূর পর্যন্ত আমার সংশ্লিষ্টতা নাই। আমি কোথায় গেছি, নথি অপশন, মাস্টার ফাইল, এবং আমার সংশ্লিষ্টতা নাই এমন একটি পত্রে এই যে আমি ক্লোন আইকন পাচ্ছি। ক্লোন আইকনে আপনি কি এই নোটেই পত্রটি ক্লোন করতে চান? আমি এটা না বলবো, কারণ কি, যেই নোটে পত্রটি জারি হয়েছে আমি তো অন্য ডিপার্টমেন্টে, সেই নোটে তো আমার অনুমতি না থাকাই স্বাভাবিক। আমি কি করলাম, এখানে না করব, না করে আমি একটু আগে যে নথি বানিয়েছি সেই নথিতে গেলাম এবং চলমান নোট সিলেক্ট করলাম, পত্রটি যুক্ত করলাম। এই যে আমার সেই পুরো খসড়া তো চলে আসলো। না, হাত দিবেন না তো, কারণ কি, আপনার কাছে ওই নোট উপস্থাপন করতে গেলে আপনার কাছে নোটটা থাকতে হবে। স্বাভাবিকভাবে যদি ওই নোটে আপনি না থাকেন, আপনার অনুমতি না থাকে, তাহলে তো এটা আপনাকে অ্যালাউ করবে না। হ্যাঁ, সেখানে আপনি নিতে পারেন, চলে আসবে অটোমেটিক, আপনি সিলেক্ট করবেন যেটা, সেটা চলে আসবে। আচ্ছা, আবারও দেখাচ্ছি, আবারও দেখুন স্পেসিফিকলি। আমরা খসড়াপত্র ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে আমরা মাস্টার ফাইলে দেখব যে সকল সংশ্লিষ্ট পত্র আপনি জারি করেছেন, আপনার সংশ্লিষ্টতা আছে। যদি আপনার সংশ্লিষ্টতা না থাকে তাহলে আপনি অন্য জায়গা থেকে ক্লোন করবেন, আপনার সংশ্লিষ্টতা থাকলে আপনি এখান থেকে ক্লোন করবেন। সেকেন্ড অপশনে আমরা নথিতে চলে যাচ্ছি, নথি আসছে, নিবন্ধন বহি, মাস্টার ফাইল, আপনার অন্য ডিপার্টমেন্ট, আমি উদাহরণ নিচ্ছি যে আমি জুডিশিয়ারি নিচ্ছি, এখানে কোনো পত্র জারি হয়েছে কিনা, এখানে কোনো পত্র নেই, ন্যাশনাল পোর্টাল নেই, সব শাখায় তো আর পত্র জারি হয় না। এই যে মাই গভ, এখানে দেখছি যে দুটো পত্র জারি হয়েছে, আমি এখানে ডিটেলস দেখতে পারবো। 2022-এর, এটা 2022-এর পুরনো একটি পত্র। এই পত্রটি আমি দেখলাম, পড়লাম, আমি চিন্তা করছি যে আমার শাখার জন্য আমি এটা ব্যবহার করব, এই খসড়াপত্রটি ক্লোন করে ব্যবহার করব, প্রয়োজনীয় এডিট করে আমার মতো করে করব। তাহলে কি করব, এই পত্রটি জাস্ট এই যে ক্লোন করলাম। আপনি কি এই নোটে ক্লোনকৃত পত্রটি উপস্থাপন করতে চান? এখন আমার ডিপার্টমেন্ট হচ্ছে একটা, আমি ক্লোন করতেছি অন্য ডিপার্টমেন্টের পত্র, স্বাভাবিকভাবেই ওই ডিপার্টমেন্টের নোটে আমার অনুমতি থাকবে না, এটাই স্বাভাবিক। থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকাটা বেশি স্বাভাবিক। তো আমি এখানে না করব। যদি আমি হ্যাঁ করি, দেখুন কি বলছে, এই মুহূর্তে আপনার ডেস্কে নাই নোটটি, স্বাভাবিকভাবে এটা আমার থাকার কথা না, আমার কাছে নাই। তাহলে আমি কি করছি, এখানে গেলাম, না করলাম, না করলে আমার অনুমতি আছে এমন নথির তালিকা দেখাচ্ছে। এখন আমি এই যে নথিতে উপস্থাপন করতে চাই ক্লোনকৃত পত্রটি সিলেক্ট করলাম, নতুন নোট উপস্থাপন করতে চাইলে নতুন নোট, পুরনো নোট উপস্থাপন করতে চাইলে এই যে ক্লোনকৃত পত্রটি এখানে উপস্থাপন আইকনে ক্লিক করলাম। আপনি কি এই পত্রটা অন্য একটা আইডি ব্যবহার করে করতে পারবেন? একটু দেখতে হবে আপনার আইডি না? হ্যাঁ, যদি আমাকে আপনার আইডিটা দেন, আমি দেখতে চাই যে আসলে এটা কেন হচ্ছে না। সমস্যা যদি থেকে থাকে আমরা এটা সমাধান করব। আসলে কি, এটা একদম সিনারিওটা ভালোভাবে না দেখলে কিন্তু বলা সম্ভব না। তো আমরা ব্রেক টাইমে যদি আপনি সময় থাকে, আমরা একটু এটা নিয়ে কথা বলতে চাই। দুইটা আইডি লাগবে। হ্যাঁ, সমস্যাটা কি, আমি একটু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে কাইন্ডলি আপনারা প্রবলেমে পড়লে এই প্রবলেমটা আপনাদের নিজেদের কাছে রাখবেন না, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন, কারণ এই প্রবলেমটি কিন্তু যত জটিলই হোক না কেন এটা সমাধানযোগ্য। হ্যাঁ, আমি দিয়ে দেবো। তো আপনি যত দ্রুত আমাকে জানাবেন, আমি তত দ্রুত আপনার প্রবলেমের সলিউশন দিতে পারবো। ঠিক আছে? ওকে স্যারেরা, আমরা নোট অংশে ছিলাম। এখানে একটু আলোচনা করি নোটাংশ পত্রাংশ নিয়ে। এটা হচ্ছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, প্রিন্ট, পতাকা
আপনি এই পত্রাংশের যে কোনো পত্রকে পতাকা হিসেবে রেফারেন্স দিয়ে অনুচ্ছেদে ব্যবহার করবেন। তাই অফিসিয়াল হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। আপনার এই যে চিঠির বডিতে অনেক তথ্য থাকে, চিঠিতে অনেক কিছু লেখা থাকে, যেটা পরবর্তীতে অনুচ্ছেদে আপনার কপি করে পেস্ট করার প্রয়োজন হতে পারে। তো এই সংশ্লিষ্ট বিষয়টি বলা যায় যেন আপনি সহজে করতে পারেন, আপনি টাইপ না করতে হয়, তাই আমরা ওসিআর যুক্ত করেছি এখানে। ওসিআরটা এই মুহূর্তে আমার অফিসের জন্য ডিসেবল করা আছে এই মুহূর্তে, তবে নিয়মটা খুবই সহজ। এই জাস্ট এই যে আইকনে ক্লিক করলে এখানে ওসিআর, এই মুহূর্তে ওসিআর সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। যখন এটা ফাংশনাল থাকে, ওয়ার্ড ফাইল হয়েছে, আপনি কপি করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যান্ড্রোস বা পৃষ্ঠাঙ্কন। আপনারা কি পৃষ্ঠাঙ্কন করেন? জি স্যার, পৃষ্ঠাঙ্কন করেন তো? করি স্যার। আচ্ছা, পৃষ্ঠাঙ্কন বিষয়টা কি একটু বলেন তো আগে, আমরা কি বুঝি পৃষ্ঠাঙ্কন নিয়ে? মানে রাইট, ঠিক আছে। যেমন ধরে নিন আপনি জেলায় কাজ করেন, অধিদপ্তর থেকে আপনাকে একটা চিঠি গেছে, এই চিঠিটি আপনি আবার ফরওয়ার্ডিং লেটারের মতো উপজেলায় দিবেন, পৃষ্ঠাঙ্কে উপজেলা পর্যায়ে পাঠাবেন। তো সেই কাজটা কিভাবে করা যায়? প্রথমত জেলার চিঠিটাকে আপনাকে নথিতে উপস্থাপন করতে হবে। নথিতে উপস্থাপন ছাড়া আপনি এটা করতে পারবেন না। তাহলে নথিতে উপস্থাপনের জন্য আমি কি করব? স্বাভাবিকভাবে ডাকটা সিলেক্ট করব, ডাক আপনার কাছে আসবে, আপনি নথিতে উপস্থাপন করবেন। সংশ্লিষ্ট নথিতে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, নথিতে উপস্থাপন করাটা আসলে একটা জটিল কাজ। আপনি একবার উপস্থাপন করে ফেললেন মানে আপনাকে এখানে কাজ করতে হবে। সংশ্লিষ্ট রিলেভেন্ট জায়গায় উপস্থাপন করবেন। প্রশিক্ষণ সংক্রান্ত ডাক প্রশিক্ষণ সংক্রান্ত নথিতে, ক্রয় সংক্রান্ত ডাক ক্রয় সংক্রান্ত চলমান নথি, যেভাবে আপনি করেন। এক কথায় এখানে আমাদের নতুন আলাদা করে কোনো গাইডলাইন নাই, আপনি হার্ড ফাইলে যেভাবে করতেন সেভাবে করবেন। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা প্রশিক্ষণের শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনারা ইতিমধ্যেই প্রচণ্ড দক্ষতার সঙ্গে আপনাদের দাপ্তরিক কাজ করেন। আপনাদেরকে নতুন কিছু জানানোর নাই আমাদের, আপনারা অলরেডি খুব ভালোভাবে জানেন। আমরা শুধু বলছি যে আপনার ওই কাজটি আপনি কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে করবেন, নাথিং এলস। আমাদের উদ্দেশ্য শুধু এতটুকু। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন আসলে আমরা কি করতে যাচ্ছি। এরপর আমরা পৃষ্ঠাঙ্কন দেখছিলাম। পৃষ্ঠাঙ্কনের জন্য এই সূর্যের মতো যে আইকন পৃষ্ঠাঙ্কন, এখানে ক্লিক করব। প্রসেস হচ্ছে। এই যে পৃষ্ঠাঙ্কনের জন্য আমাদের পত্রটি প্রস্তুত হচ্ছে। আমাদের পত্রটি দৃশ্যমান, খেয়াল করে দেখুন। আপনার অধিদপ্তর থেকে প্রাপ্ত সার্কুলার গেজেট অথবা চিঠিটি উপরে দেখা যাচ্ছে, এবং এই চিঠিটি শেষ হলে আপনার অফিসের নাম, ঠিকানা, স্মারক, বিষয় আছে। এখন অফিস প্রধান হিসাবে এখানে পত্রের স্বাক্ষরকারী কর্মকর্তাকে আমরা নির্বাচন করব। দুঃখিত, আমি আবারও চেষ্টা করছি অফিস প্রধানকে নির্বাচন করতে। একজন কর্মকর্তা, ধরে নিচ্ছি যে এটা কাল্পনিকভাবে এটা সংরক্ষণ। পত্রের প্রেরক যদি কাউকে নির্বাচন করতে চান নির্বাচন করবেন, না করলে নাই। প্রাপক, চিঠিটি আসলে কারা পাবে? আপনার সংশ্লিষ্ট জেলা কর্মকর্তারা পাবে। এইখানে আপনার কাজে লাগতে পারে গ্রুপ, পত্রজারি গ্রুপ। পত্রজারি গ্রুপটা কি স্যারেরা বলুন? না, পত্রটি কার কার কাছে যাবে তো সেটা আমার প্রাপকের তালিকা আমি বলছি। একসাথে এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি, একটা গ্রুপ তৈরি করে নিতে হয়। হ্যাঁ তৈরি করে নিতে হয়। তো আমরা প্রতিটা কাজ দেখছি এবং ব্যাকএন্ডেটাও শিখে নিচ্ছি। এই গ্রুপটা তৈরি করবে কে? গ্রুপটা তৈরি করবো কিভাবে, চলুন আমরা সেটা দেখে নিই। এটা এখানেই থাক, সবাই করতে পারবে, একটা অফিসের সকলেই গ্রুপ বানাতে পারবে। তাহলে গ্রুপ বানাবো কিভাবে আমি, খেয়াল করুন, এই যে এখানে গেলাম, যাওয়ার পর অন্যান্য মডিউল, এই গ্রুপ বানানো অথবা এই বিষয়গুলো আমরা আগে করে নেব। মূল বিষয়টি হচ্ছে যেহেতু আমাদের আলোচনাটার সময় নির্ধারিত এবং খুবই সংক্ষিপ্ত, আমরা আসলে সব একটা লম্বা সময় পাচ্ছি না, এই কারণে আমরা টু দ্য পয়েন্ট আপনাদের সমস্যাগুলো নিয়ে বেশি আলোচনা করছি এবং কাজ করতে গিয়ে যদি যেখানে ঠেকে যাচ্ছি আমরা সেখানে এটা কথা বলছি। যদি আপনারা পত্রজারির গ্রুপ বানাতে পারতেন আমি সেটা হয়তো স্কিপ করতাম, কিন্তু যেহেতু আমরা এই বিষয় নিয়ে জানছি, এখনও আমাদের জানা বাকি আছে, তাই আমরা পত্রজারি গ্রুপ অপশনে আছি। অন্যান্য মডিউল, অফিসার গ্রুপ, অফিসার গ্রুপ পত্রজারি গ্রুপ একই জিনিস। অফিসার গ্রুপে ক্লিক করলাম, এখানে অলরেডি প্রস্তুত হয়ে থাকা গ্রুপগুলো দেখাবে আপনার অফিসের। আপনি নতুন গ্রুপ সিলেক্ট করুন। এই চারটা কি স্যার কেউ না কেউ খুলেছে? কেউ না কেউ খুলেছে, আপনি ব্যবহার করতে পারবেন আপনার অফিসে। হ্যাঁ, আপনি এখানে বিস্তারিত দেখবেন। এই যে আমরা আবারও যাচ্ছি, এখানে দেখুন তৈরিকারী ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন। স্যার এখানে একটা প্রবলেম আছে স্যার। এটা হলো আমি একটা গ্রুপ করলাম, আমার স্যার যখন কোনো একটা সিটি মানে প্রেরক বা এটা সিলেক্ট করলে আমার গ্রুপটা ব্যবহার করতে পারে পারে না। না। হ্যাঁ, এটার মানে রিজন হচ্ছে যে এক একজন আগে এটা করা যেত, এখন এটা দেখুন এখানে সবগুলো গ্রুপ শুধু আমার নামই দেখাচ্ছে, অন্য গ্রুপগুলো আমি দেখতে পাচ্ছি না। এই যে অন্যান্য গ্রুপে যেতে হবে, এখানে না, তৈরিকৃত গ্রুপটা বলাই হচ্ছে যে এটা তৈরিকৃত গ্রুপ। ঠিক আছে, আমি চলে যাব অন্যান্য গ্রুপ। এই অন্যান্য গ্রুপে আমি কিন্তু সকলের গ্রুপ দেখতে পারবো, যারা যারা অলমোস্ট গ্রুপ তৈরি করেছে। দেখুন মোহাম্মদ জয়নাল আবেদিন অর্ণব এই গ্রুপটি বানিয়েছেন। কতগুলো? 141টি। ঠিক আছে, তো এই গ্রুপগুলো আপনি এখানে দেখতে পারেন, আপনার বাদে যে অন্যান্য গ্রুপ যেটা বানানো হয়েছে সেটি। তো আমি এখানে যে তৈরিকৃত গ্রুপে যাচ্ছি, আমি এখানে এই গ্রুপগুলোকে ডিলিট করে দিই। আপনি চাইলে আপনার তৈরি করা গ্রুপগুলো ডিলিট করে দিতে পারেন। এই যে ডিলিট করছি, কারণ এই গ্রুপগুলোর এখন সংশ্লিষ্টতা নেই। আমরা ট্রেনিং পারপাসে বোঝানোর জন্য এই গ্রুপগুলো ব্যবহার করেছি, যখন প্রয়োজনে গ্রুপ ডিলিট করে দিচ্ছি। তো আপনারা নিশ্চিত হলেন গ্রুপ ডিলিট করা যায়। আমরা নতুন গ্রুপ তৈরি করছি, কিভাবে সিলেক্ট করলাম নতুন গ্রুপ, গ্রুপের নাম দিচ্ছি উপজেলা। দুঃখিত, কিবোর্ডটা আমি ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছি না, স্ক্রিন এক দিয়ে কিবোর্ড এক দিয়ে। সকল, এটা আমি গ্রুপের নাম দিলাম। দেওয়ার পর তিনটা অপশন আছে, অফিসার খুঁজুন, অফিসার বাছাই করুন, নিজে তথ্য লিখুন। প্রথমে অফিসার খুঁজুন অপশনে গিয়ে আমি আমার অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম দেখব, এবং এই যে নিচে একটি জলছাপের মতো একটা আইকন আছে দেখুন, অন্যান্য কর্মকর্তা খুঁজুন। এখানে ক্লিক করলে আমি আমার অফিসের পাশাপাশি অন্যান্য সকল কর্মকর্তা যাদের নথিতে প্রোফাইল ক্রিয়েট করা আছে তাদেরকে খুঁজে পাবো। একটা র্যান্ডম নাম বলুন তো, আপনাদের লাইভ আইডি আছে এমন কারো নাম বলুন। রেজাউল হক। দেখুন তো আমি নামটা ঠিকভাবে লিখতে পারছি কিনা। হ্যাঁ, তোমার নাম রেজাউল হক। এখানে অনেক রেজাউল হক এসছে। আমরা আপনার কোনখানে আপনাকে খুঁজে পাবো? বিভাগীয় সরকারি গণতন্ত্র এসছিল এটা, এই যেটা। ঠিক আছে, দেখুন আমি দু একটা আইডির মধ্যে আপনাকে খুঁজে পেলাম, সিলেক্ট করে ফেললাম। তারপর অফিসার বাছাই করুন অপশনে যাই। অফিসার বাছাই করুন অপশনে গিয়ে আমি এখানে লেয়ার বাছাই করব, কোন পর্যায়ের অফিসের কর্মকর্তাদেরকে আমি নিতে চাই। ধরে নিচ্ছি আমি বিভাগীয় কার্যালয়ে নিতে চাই, সিলেক্ট করলাম।
আমাদের বিভাগীয় অফিসের নাম কি? বিভাগীয় সরকারি কর্মকর্তা। বিভাগীয় সরকারি গ্রন্থাগার অফিস। কোন বিভাগ খুঁজবো? এখানে আপনারা কি ময়মনসিংহ থেকে কেউ আছেন? আমাদের তো স্যার সিলেক্ট করে ফেলছে। হ্যাঁ, আরেকজনকে সিলেক্ট করি। খুলনা থেকে কেউ আছেন? আচ্ছা, কে আছেন বলুন কোন বিভাগের, আমি সেটা নির্বাচন করছি। সিলেক্ট। দুঃখিত, বরিশাল সিলেক্ট হয়ে গেছে। আমি সিলেক্ট সিলেক্ট করলাম। দেখুন তো এখানে আপনাকে খুঁজে পান কিনা। আছে? এই যে আপনাকে তাহলে পেলাম, এই গ্রুপে আপনাকে আমি অ্যাড করে দিলাম। এখন চিঠি জারি করলে সরাসরি আপনি আপনার ওখানে পেয়ে যাবেন। তাহলে কয়জন হলো আমাদের এখানে? 2 জন। এখন এমন কি কেউ আছেন যে আপনাদের অফিসগুলোর মধ্যে নথিতে লাইভে নেই? যেমন আপনাদের অনেকগুলো উপজেলা লাইভে নাই, আছে তো? আমি এখানে যদিও নাম লিখেছি উপজেলা কর্মকর্তা, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি সব পর্যায়ের অফিস থেকে কর্মকর্তাদের দেখাচ্ছি। তো যাকে আপনি নথি সিস্টেমে খুঁজে পাবেন না, এখানে ওনার নাম, তথ্য, ইমেল, বিস্তারিত তথ্য দিয়ে দিবেন এবং তিনি মেইলের মাধ্যমে কিন্তু চিঠি রিসিভ করবে। ঠিক আছে? ইমেলের মাধ্যমে রিসিভ করবে। এইভাবে গ্রুপ বানানোর পর আপনি জাস্ট গ্রুপটা কমপ্লিট করে ফেললেন। একবার কমপ্লিট হয়ে গেলে আপনি বারবার এটাকে ব্যবহার করবেন, সংরক্ষণ করে ফেলেন। এই যে গ্রুপ তৈরি হয়ে গেল। এখন আমি আমার নথির পোর্শনে যাই, যেখানে আমি এই গ্রুপটা আমি একাই ব্যবহার করি। না, অন্যরাও ব্যবহার করবে, অন্যরাও ব্যবহার করবে। হ্যাঁ, এখন আমি এই প্রাপকের তালিকায় যাচ্ছি, অফিসের গ্রুপ সিলেক্ট করছি, এই যে তৈরিকৃত গ্রুপ। আর অন্যান্যরা যেটা ব্যবহার করেছে সেটা আমি যে অন্যান্য গ্রুপে খুঁজে পাবো। এই যে আমার অফিসে অন্যান্য কর্মকর্তারা যে গ্রুপগুলো বানিয়েছে, দেখুন এই যে আমার একটা গ্রুপ আছে, জেলা প্রশাসক সকল, 64টা অফিস। ঠিক আছে? স্যার একটা গ্রুপ তৈরি করা আছে স্যার, স্যার যেটা আপনি তৈরি করেছেন 2 জন, ওখান থেকে আমি একজনকে নিতে যাচ্ছি। হ্যাঁ, আপনি করতে পারেন। সেক্ষেত্রে আমি কিভাবে কাস্টমাইজ করব দেখাই। এই যে প্রাপকের তালিকায় গেলাম, গ্রুপ সিলেক্ট করলাম, আমার এই গ্রুপটাকে নির্বাচন করলাম। খেয়াল করে দেখুন, লেখা আছে নির্বাচিত ব্যবহারকারীদের নাম আর উপজেলা কর্মকর্তা সকল, গ্রুপ আকারে। আমি যেটা করব যে আমি এই একজন রুটিন দায়িত্বের একজনকে আউট করে দিলাম। এখন সংরক্ষণ করলে একজন আসবে, বাকিজন আসবে না। এভাবে আমি গ্রুপটিকে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে স্যার পঞ্চের মধ্যে তার নামটাও, হ্যাঁ, সকল দিনের তো এখানে সকল লেখা আসবে। সকল লেখা আসবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে এখানে উপজেলা কর্মকর্তা সকল দিয়েছি, একজন কর্মকর্তাকে উঠে দিয়েছি, কিন্তু আমি চেক বক্সে লিখেছি উপজেলার কর্মকর্তা সকলেই গ্রুপ। সংরক্ষণ করলাম, এখন কিন্তু গ্রুপ আসবে। বাছাই সম্পন্ন করলাম, আপনি নিচে দেখুন, এই যে একটাতে সকল এসছে, আরেকটাতে শুধু নাম এসছে। আপনি নাম দিয়ে করতে চান নাকি গ্রুপের নাম দিয়ে করতে চান, কর্মকর্তার পদবি দিয়ে নাম দিয়ে করতে চান নাকি গ্রুপের নাম দিয়ে করতে চান, দুটোরই কাস্টমাইজেশনের সুযোগ আছে এখানে। চেক বক্সে দিলেই হয়ে যাবে আপনার চাহিদা। হ্যাঁ, মেইলে চলে যাবে। মেইলটা সঠিকভাবে দিতে হবে। মেসেজটা সবসময় এখন যায় না, মাঝে মাঝে ত্রুটি হয়, তবে মেইল তিনি পেয়ে যাবেন যদি সঠিকভাবে মেইল দিই। স্যার আমরা কি যে টাইপ করার একটা অপশন আছে? হ্যাঁ, ওটারই কথা বলছি আমি। টাইপ করি তো, আপনি মেইল টাইপ করেন। হ্যাঁ, এখানে যে আমরা একটা গ্রুপ করলাম, মানে 10 জনের একটা গ্রুপ। হ্যাঁ, এখানে টিক মার্কের, যখন আমি ওই গ্রুপে গেলাম সবগুলো তো টিক মার্ক ছিল, টিক মার্কটা যখন উঠাই দিলাম, হ্যাঁ, ওইটা যাবে না বাকি? যেটা উঠিয়ে দিয়েছেন তিনি যাবেন না, যার কাছে টিকমার্ক থাকবে তিনি পত্রের প্রাপক হবেন। আমি দুটি করে দেখিয়েছি, আপনি যদি আবারও একটু খেয়াল করেন, আমি দুটি করেছি। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখুন, অনেক সময় এই চিঠির মধ্যেই কিছু বিষয় থাকে না যে সার্বিক ব্যবস্থাপনায় আসন বিন্যাসে দায়িত্বপ্রাপ্ত, চিঠির বডিতে প্রাপকের জায়গায় লিখে দেয়,
তো সেটা আপনি এখান থেকে লিখবেন। প্রাপকের তালিকায় খসড়াপত্র প্রস্তুত করার সময় অনুমোদনকারীর স্বাক্ষর করার আগেই করতে হবে, এটা পরে করা যাবে। জাস্ট এখানে প্রাপকের তালিকায় যান, ধরে নিন জনাব রেজাউল হক, ওনাকে আপনি একটা দায়িত্ব দিতে চান, তাহলে এই যে এখানে খেয়াল করুন, প্রথমে আমি প্রাপকের তালিকায় গেলাম, জ্যেষ্ঠতার ক্রম অনুসারে 9 লেখা আছে, চাইলে আপনি এখানেও কিছু লিখতে পারেন। এখন জনাব রেজাউল হক, ওনার আইডির পাশে একটি এডিট আইকন আছে, সিলেক্ট করলাম, একদম শেষে আসি ময়মনসিংহ, একটা কমা দিয়ে লিখলাম সার্বিক ব্যবস্থাপনায় সংরক্ষণ, এই যে ঠিক আছে। তাহলে এখানে এই যে সার্বিক ব্যবস্থাপনার কথাটি চলে আসলো। এইভাবে আপনি আবার কোনো জুনিয়র কর্মকর্তাকে সিনিয়র, যেমন উপজেলা সকল, ইনি হচ্ছেন সিনিয়র, এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখানে ঠিক হয়ে যাবে। একটা বিষয় আছে, যখন ওই অনেক সময় না খুঁজে পেলে টাইপ করে দিই স্যার, ওই ক্ষেত্রে মানে যেভাবে টাইপ করতেছি নাম পদবি ওইটা দেখায় না স্যার। এখানে যে ভিজিবল করতেছে ওটা স্যার দেখায় না। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি। এই যে এখানে আমি নিলাম, দেখি এটা আপনি যেটা বলছেন সেটা কেমন। মাউসটা স্ট্রাক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। না, ব্যাটারি তো মাত্রই চেঞ্জ করলো, এটা হয়তো আমি এতক্ষণ নিচেই কাজ করছিলাম। আচ্ছা, হয়তো সুইচ করে করে কাজ করতে হবে, কখনো মাউস প্যাডে কখনো এটাতে। ওকে, এখানে গেলাম, আমি অফিসারের নাম লিখছি। আপনার নাম? স্যার জয়দেব। পদবী? আমি দেখছি একটু। নাম আসার জন্য ওই যে ডাটা এন্ট্রির জায়গায় আপনার নামটা লিখতে হবে। নামটাও জানি মানে যাতে আসে। কার্যালয়? কার্যালয়? ওইভাবে গণগ্রন্থাগার অধিদপ্তর। ডাটা এন্ট্রি অপারেটর আপনার ঠিকানার আগে লিখে দিতে হবে। আবার লিখতে হয়, হ্যাঁ, দুইবার লিখতে হয়। সেটা কিভাবে ওটা দেখতে এটা আমি বলে দিচ্ছি। আপনারা দুইবার লিখতে পারেন। আচ্ছা, এটা পরে লিখছি, এটা দপ্তর শাখা ওটাই থাকবে। আপনার ইমেলটা বলুন। DA স্যার দত্ত। আচ্ছা, DA JOY এর পরে DEO স্যার DEO .dpl .dpl হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ঠিক করে নেবো, সমস্যা নেই। ক্যাপস লকটা উঠছে না, এবার উঠেছে, ঠিক আছে। আর মোবাইল নাম্বার? 019759255। সংরক্ষণ করলাম। আচ্ছা, বাছাই সম্পন্ন করলাম। আমার নামটা স্যার নাই স্যার, শুধু ডাটা এন্ট্রি করে। এখানে কার নাম আছে? স্যার নামটা এখানে কারো নাম নেই। নামটা আসবে না, নামটা নাম তো জায়গায় নামটা লিখতে হবে চাইলে। না, কিন্তু নামটা আপনি কেন লিখবেন? আপনার কাছে এখন কি কোনো হার্ড ফাইলের কোনো চিঠি আছে? স্যার যেমন আমি একটা প্রশিক্ষণে চিঠি করলাম স্যার, প্রশিক্ষণে আমি 10 জনকে রাখলাম। সেটা তো প্রশিক্ষণের তালিকা আলাদা, চিঠি আলাদা। বিষয়টা হলো কিছু চিঠি আমরা বাই নেমই দিই স্যার সরাসরি। আবার স্যার হচ্ছে ধরেন স্যার জ্যেষ্ঠতা করলাম, এই জ্যেষ্ঠতা আমরা এখন কি করছি দেখেন, আমরা পত্রের ধরন অফিস স্মারক করছি না, এই যে অফিস স্মারক সিলেক্ট হয়ে আছে না, ও সরি, আমরা এটাতে পৃষ্ঠাঙ্কন করছি না, পৃষ্ঠাঙ্কন অফিস স্মারক কোনোখানেই তো আসলে। আপনি কি পুরনো কোনো একটা চিঠি আমাকে দিতে পারবেন? আপনার অফিসে আছে, কারো চিঠি পাঠিয়েছে কেউ? নামটা কিন্তু আসলে নর্মালি চিঠিগুলোতে থাকে না। আমার মনে হয় জ্যেষ্ঠতা করেছি, এখন এই জ্যেষ্ঠতাটা স্যার আমি যাদের জ্যেষ্ঠতা করেছি তাদেরকে পাঠাতে যাচ্ছি স্যার, সবাইকে চাচ্ছি না স্যার। আচ্ছা, আমি আপনাকে একটা চিঠি দেখাই, দেখেন।
হ্যাঁ। এই যে এটা তো চিঠির বডিতে আপনি লিখেছেন, এটা তো প্রাপক না। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন প্রথম থেকে শুরু করছি। 1 নাম্বার, এখানে লেখা আছে প্রথম প্রাপক সচিবের একান্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা মহোদয় সদয় অবগতির জন্য। 2 নম্বরে আছে পরিচালক উন্নয়ন আইসিটি গ্রন্থাগার অধিদপ্তর ঢাকা। 3 নম্বরে আছে পরিচালক সুফিয়া কামাল গ্রন্থাগার রমনা ঢাকা। 4 নম্বর আছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, হিসাব বিজ্ঞান ভবন, সেগুনবাজারে ঢাকা। নাম কোথায়? আচ্ছা, স্পেসিফিক আপনি নামে পত্র জারি করছেন। এখন মূল কনসার্ন হচ্ছে যে আমরা এখানে ওইটাই ফলো করি যেটা সচিবালয়ের নির্দেশমালায় বলা হয়। আপনার যদি নামের প্রয়োজন হয় তাহলে আপনাকে এডিট করেই লিখতে হবে। এডিটের অপশনটা আমি বলি, এই যে দেখেন, এই যে এখানে গেলাম, এই অংশে এই জায়গাটা এডিট করেন আপনারা। হ্যাঁ, ডাটা এন্ট্রির আগে যদি আপনি নামটা দেন তাহলে নাম হয়। ইউজুয়ালি তো আসলে পত্রতে আপনি অন্য একটা পত্র নেন, ওইখানেও থাকতে হবে, নাহলে আপডেট স্যার ওই জায়গায় ওই মেইন পুরো থাকতে যখন আমরা এই যে নামটা দেখাবে নিয়ে একটা। স্যার নামটা যখন এমনি জেনারেলি যে আমাদের ম্যাডাম এখানে থাকবে কিন্তু চিঠি জারি হলে আর দেখায় না। না দেখা, এখানে দিলে দেখা, এখানে দিলে দেখায়। সেটা হচ্ছে যার দিন হচ্ছে আইডি আছে তার প্রবলেম হয় না, সে তো পেয়ে গেল। সেটা পেয়ে গেল। যার আমি এটাই বলতে চাচ্ছি। আইডি ক্রিয়েট করা নাই তাকে চিঠি, আমাদের তো এখানে সব কর্মচারী আচ্ছা, এই তাহলে আমরা যে অন্যান্য মডিউল থেকে যাকে দিচ্ছি তার তো নামটা থাকতে হবে। আপনার কথাটা ঠিক আছে, এইবার কথাটা লজিক্যাল, ঠিক আছে, এইবার কথাটা আমি আর ভালোভাবে রিলেট করতে পারলাম। তো সলিউশন আমাদের কাছে আছে, আমরা চাইলে এইভাবে এডিট করে দিতে পারি। কিন্তু আপনি সচিবালয় নির্দেশমালা যদি দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু ওই ডিরেক্ট নামে না, পদবি বেজে আসলে চিঠি যায়। এটা কি ওই ক্ষেত্রে ওইভাবে দিতে পারি, যেমন হচ্ছে মাদারীপুরে ডাটা এন্ট্রি অপারেটর, তাহলে ওইভাবে আসলে মাদারীপুর ডাটা এন্ট্রি অপারেটর, এখানে এইভাবে আপনি এডিট করে দিতে পারেন। আপনি পদকে এইটাই হচ্ছে আমাদের কনসার্ন। আপনি কিন্তু যখন পত্র জারি করেন, একজন কর্মকর্তা তো একাধিক পদবিতে থাকেই, অনেক সিনিয়র কর্মকর্তা একাধিক পদবিতে থাকে, তো আপনি শুধু নাম মেনশন করলে তো হয় না, তিনি কোন পদবি থেকে রিসিভ করবেন। এমন হয় একই অফিসে তিনি আলাদা আলাদা পদবিতে কর্মরত, মানে দায়িত্বপ্রাপ্ত আছেন। এগুলো তো সমাধান হয়ে যাবে যখন সবাই লাইভে চলে যাবে। সবার লাইভে চলে যাবে। মেইল ট্যাগ করা, তাহলে মেইল সংশ্লিষ্ট মেইলে চলে গেল, যার চিঠি সে পেয়ে গেল মেইলে। এটা মনে হয় মেইলে যিনি নথি সিস্টেমে নাই তিনি তো মেইলে পাবেন। নথি সিস্টেমে না থাকলে তো প্রবলেম আমাদের, নথি আছে সে তো পেয়ে গেল, নথি না থাকলে তো নাম এখন যিনি নথি সিস্টেমে আছেন তাকে আলাদা করে মেইলে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, যে নেই তাকে তো আমাদের তাকে আপনি ওইভাবে দিয়ে দিলেন। এক্স্যাক্টলি। ওকে, তো আমরা খসড়াপত্রের পোর্শনে আছি। আমরা এখানে এটা দেখলে আমরা বাকি খসড়াপত্রগুলো দেখতে পারবো। যদি এই পত্রের সঙ্গে আপনি কোনো কিছু সংযুক্তি আকারে দিতে চান, এখানে নতুন সংযুক্তি যুক্ত করার অপশন আছে। এইগুলো খুব একটা লাগে না, বর্তমান পত্র, নোটের পত্র, নথির পত্র, এটার নাম শুনে আপনি বুঝতে পারছেন যে আপনি এখানে কি সংযুক্তি দিতে পারেন। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের নিজ কম্পিউটার। নিজ কম্পিউটারে গিয়ে আপনি এখানে আপনার সংশ্লিষ্ট কম্পিউটারের কোনো একটা ডকুমেন্ট ওই চিঠির সঙ্গে অ্যাটাচমেন্ট আকারে দিতে পারেন। বাছাই সম্পন্ন হয়ে গেল, ঠিক আছে। একটু স্যার ওই যে ছকটা একটু দেখাবেন স্যার। ছক, ছকটা ক্রিয়েট করার পর ছকের উপরে লেখা যায় না, নিচে লেখা যায়, এই জিনিসটা একটু দেখাবেন। আচ্ছা গুড, তাহলে আমরা একটু লেখাগুলো অনেক সময় সমস্যা। স্যার আমরা ম্যাক্সিমাম টাইমে স্যার ওয়ার্ড ফাইলে লিখে ওখানে স্যার কপি করে খুবই ভালো, আমরা সেটা করি। আমরা কিন্তু স্পেসিফিক প্রবলেমগুলো সলিউশন করছি। হ্যাঁ, এই কারণে আমাদের ধারাবাহিকতা একটু ব্রেক হচ্ছে, স্যার আমরা মানে এটা মানে সবচেয়ে বেশি জরুরি। ওকে, আমি ওই জায়গাটাতেই আসছি যে আপনাদের স্পেসিফিক প্রবলেমগুলো আমরা সলভ করি। তাহলে সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ খেয়াল করুন, স্যার পেজ যখন দুইটা চলে যায় তখন ওই জাস্ট যে টেবিলটা থাকে টেবিলের নিচে একটা স্পেস থেকেই যায় স্যার। হ্যাঁ, পেজ অনুচ্ছেদের পারপাসটা কি এটা একটু আগে বুঝতে হবে আমাদেরকে। প্রথমত আপনি যখন টেবিলে কাজ করবেন, আপনি এটাকে একটু ফুল স্ক্রিন করে নেবেন। হ্যাঁ, এই যে এটা ফুল স্ক্রিন, বড় হয়ে গেল, খেয়াল করেছেন তো? ফুল স্ক্রিন করার পর এখন আপনি টেবিল নেবেন,
আমি এত মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টেবিল নিচ্ছি। এটা হচ্ছে টেবিল। টেবিলের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় কন্টেন্ট লিখলেন, এখানে সিরিয়াল নাম্বার দেন, পাঁচ। এটাকে মার্চ করেন, উপরের রোটাকে মার্চ করেন, সিলেক্ট করেন পুরোটা, টেবিলে যান, সেল, মার্চ সেল। টেবিলটাকে একটু ছোট করেন, এই যে নিচের অ্যারোতে ধরে এই আমরা ছোট করলাম টেবিলটা। এই যে বাইরে এই যে আরো এই যে, হ্যাঁ একটু একবার দেখতে হয়। এই যে এটা বড় করছি, ছোট করছি, আচ্ছা উপরে লেখাটা না থাকলে দেখা যায় না স্যার। ঠিক আছে, ওটাও লেখা যায় একটা ইয়ে আছে। আমি টেবিলটাকে ছোট করলাম, টেবিলটা এখন মাঝ বরাবর নিয়ে আসবো, মাঝে নিয়ে আসবো ডেস্কের। তাহলে টেবিলটাকে এইভাবে আমি পুরোটা সারি এবং কলাম সব সিলেক্ট করলাম। খেয়াল করে দেখুন প্রতিটি কলাম এবং টেবিলের বাইরের যে বর্ডার সেটা সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় আমি এই যে মাঝখানে নিয়ে আসলাম, মাঝামাঝি হয়ে গেল। ওকে, এখন আমরা আর কি করতে পারি না এটা বলুন। স্যার নিচের অংশে লিখতে পারি না স্যার, উপরের অংশে লেখা যদি না থাকে আগে থেকে ওকে তখন লেখা যায় না। এই লেখাটা ঠিক আছে, আমি ধরেন আগে টেবিল এই যে এখন আমি আবার কি ফিরে আসবো? না স্যার আমরা এখন লেখা নিলাম। আচ্ছা, এখন যদি আমি লিখতে চাই, আমার লেখা নিচে আসছে, আপনি কি করবেন? উপরে লিখবেন, তাই তো? নিচে একবার অ্যারো দেন, টেবিল সিলেক্ট হয়ে গেল, বাইরে ক্লিক করেন, এন্টার দেন। আরেকবার স্যার স্যার আচ্ছা। নিচের অ্যারোটা কিভাবে দিবেন? এই যে এমনিতেই তো আপনি টেবিল নিচে হলে এখন যে নিচে লিখছি, আমি ব্যাক স্পেসে চলে গেলাম, টেবিল সিলেক্ট করলাম। আমার মাউসটা আসলে ভালো কাজ করছে না, অটো বাউন্ড আর নেই স্যার, তো লিখতে পারবো। দ্যাটস ওকে। এই যে বাহিরে এই সাইড একটা ক্লিক করলাম, এইবার নামিয়ে নিলাম। ক্লিপটা আমাকে এইখানে মানে টেবিলের বাম দিকে করতে হবে। আবার দেখাচ্ছি, নিচে লিখছেন, সিলেক্ট হয়ে থাকলে ভালো, না হলেও অসুবিধা নেই, একবার বাম দিয়ে ক্লিক করে তারপর এন্টার, সহজ। আবার দেখুন পুরো টেবিলটা আমি আবার দেখাচ্ছি, ব্যাক স্পেস, ইনসার্ট টেবিল, মাউস দেখেন বারবার আটকে যাচ্ছে। টেবিলটাকে ছোট করতে হবে একদম কর্নারের এই বর্ডার থেকে, টেবিলটাকে সব সারি এবং কলাম এবং বাইরের বর্ডার সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসতে হবে। টেবিলটাকে এইভাবে সিলেক্ট করে আমরা সেল মার্চ করে দেবো, উপরে যেমন শিরোনাম থাকে মার্চ সেল। নতুন করে সারি কলাম যুক্ত করতে চাইলে এই যে আমি সারি এবং কলাম যুক্ত করছি যেখানে প্রয়োজন। টেবিলের ভিতরে আবার টেবিল করা যায়, তো আমি সারি কলাম যদি ডিলিট করতে চাই, যে অংশে ডিলিট করতে চাই আইকনে ক্লিক করে ডিলিট করে ফেলবো। এখন টেবিলের উপরে লিখব, বাম অ্যারো একবার ক্লিক করব, টেবিল সিলেক্ট হয়ে থাকতে পারে, তারপর এই যে এখানে বাইরে জাস্ট দেখেন একটু ব্লিঙ্ক করতেছে, দেখছেন এই যে এই বর্ডারটা, তার মানে কি এখন কার্সার আছে বাম দিকে, একবার এন্টার দেন, নিচে নেমে গেল, উপরে দিয়ে এখন লেখা শুরু করেন। ঠিক আছে, ভয় কখনো বুঝি নাই স্যার। আচ্ছা ওয়ার্ড ফাইল থেকে পেস্ট করার সময় কি করেন, কিপ না ক্লিন? কিপ করবেন, হ্যাঁ ক্লিন করলে কিন্তু ফন্ট ভেঙে যায়, ইয়া হয়ে যায়। আপনারা তো ভালোই কাজ করেন দেখছি। এখানে সবাই স্যার, রিলেট আরেকটা Good. প্রবলেম হয়, হুম, লেখা মাঝে মাঝে কি বড় ছোট হয়ে যায়? আর D21 দিলাম, তখন 14 দিলাম, দেখা গেছে কিছু লেখা পড়ো, এখন এটার ক্ষেত্রে জারি করার পর একটা কাজ করবেন, ঠিক আছে, এটা সমস্যা হলে অবশ্যই সেই পত্রটা আমাদেরকে দিবেন। একটা কাজ হচ্ছে একটা টেবিলে স্যার আমরা হচ্ছে কি করা, ওই টেবিলে এখানে আমরা পেস্ট করছি। হ্যাঁ ওখানে ইসে লেখা ছিল স্যার, বাংলায় লেখা ছিল, এখানে ইংলিশ হয়ে গেছে। ওইটা হচ্ছে আপনার দেখেন যে অন্য কোনো ফন্টে শুধু এমজি অথবা অন্য নিকোশ বিএন করা, হ্যাঁ এটা থাকলে রাইট, পরে স্যার আবার হ্যাঁ করা যাবে। তবে আমার একটা পরামর্শ আছে আপনাদের প্রতি, সেটা হচ্ছে অনুচ্ছেদের বডিতে টেবিলটা হয় আসলে সামারি। আপনি ধরে নেন 100 জন কর্মকর্তাদের একটা তালিকা বানাচ্ছেন, এটা কিন্তু অনুচ্ছেদের বডির বিষয় না, এটা সংযুক্তির বিষয়। চিঠির বডিরও বিষয় না, চিঠির সংযুক্তির বিষয়। দেখুন চিঠি ইউজুয়ালি কি হয়, এটা ঠিক আছে 2 পেজের চিঠি। এখন আপনি কি করলেন, উদাহরণ হিসেবে একটা জিনিস বলি, ধরে নিন
প্রাইমারি শিক্ষা অধিদপ্তর, ঠিক আছে, সকল প্রাইমারি প্রধান শিক্ষকদের একটা তালিকা বানাচ্ছে, অথবা সকল শিক্ষকদের কত হাজার হবে, ধরে নিন 4-5 হাজার তো হবেই। চিঠির মধ্যে এই 4-5 হাজার কর্মকর্তাদের তালিকা দেওয়াটা কি যৌক্তিক? এটা অ্যাটাচমেন্ট হিসেবে যাবে। আমাদের এই যে এখানে একটা তালিকা আছে, আমার হাতে যে চিঠিটা আছে এখানে, এই তালিকা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর চেয়ে বড় হয়ে গেলে তখন চিঠির যে বিষয়, অনুচ্ছেদের বিষয় অ্যাটাচমেন্টই দিবেন। অনুচ্ছেদের বডি, আপনারা চিঠিটা করছেন ঠিক আছে, এখন অনুচ্ছেদের বডিতে কি করবেন? অনুচ্ছেদের বডিকেও খুব বেশি বড় করবেন না। অনুচ্ছেদের বডির যে, ধরে নিন এখানে আপনি একটা তালিকা দিচ্ছেন, পদোন্নতির সম্ভাব্য কর্মকর্তাদের তালিকা সংযুক্তি আকারে দেবেন। টেবিলে কি হবে? টেবিলে শুধু সামারি হবে, এখানে এতজন কর্মকর্তা আছে, ইনাদের মধ্যে এই গ্রেডের এতজন, এই গ্রেডের এতজন, এই গ্রেডের এতজন, একটা সামারি। হ্যাঁ, আমি অনুচ্ছেদের কথা বলছি, অফিস আদেশ না, পত্রের কথা না, এই মুহূর্তে আমি অনুচ্ছেদ নিয়ে কথা বলছি। আমরা এই 50 জনকে পদোন্নতি দিতে চাইছি, হ্যাঁ, ওই ক্ষেত্রে তখন আমরা তাদের লিস্টটা তো স্যার দিতেই হবে। অবশ্যই লিস্ট দিবেন, কিন্তু 50 জন পর্যন্ত লিস্ট আপনি হয়তো নোটের বডিতেই দিচ্ছেন, কিন্তু আপনি যদি বডিটাকে পরিচ্ছন্ন রেখে 50 জনের এই তালিকাটা অনুচ্ছেদ আকারে, অনুচ্ছেদের সংযুক্ত আকারে দেন, তারপরে এটা হাইপার লিঙ্ক করে দেন, সেটা বেশি ভালো হয়। আবার কি করতে হয় আমাদের? ওই নোটটাকে আবার প্রিন্ট করে আবার আমাদের এই যে হার্ড কপি, হার্ড ফাইলের মধ্যে রাখতে হয়। দেখেন, এটা একটা বিশেষ ক্ষেত্র, যেহেতু ওই নোটটা আপনি প্রিন্ট করে রাখতেছেন, তার মানে আপনি বাধ্য হয়ে নোটই লিখতে হচ্ছে আপনাকে। তো আমার পরামর্শ হচ্ছে যে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, অর্থাৎ আমরা হার্ড ফাইল এবং সফটওয়্যার দুটো একসাথে ব্যবহার করছি, যা এখন চলতেছে। এটা ধীরে ধীরে কি হবে, হার্ড ফাইলটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, সফটওয়্যারটা চলবে। তো এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড, এটা সব টেকনোলজির ক্ষেত্রেই হয়। যেমন আপনাদের মনে আছে কি না, যে যখন নতুন নতুন প্রজেক্টর আসলো, প্রজেক্টরের পাশে কিন্তু ব্ল্যাকবোর্ডও থাকতো, এখনও আছে। ধীরে ধীরে আপনাদের কি হবে, এই টিভির জায়গায় স্মার্ট টিভি চলে আসবে বড়, তখন আর এসবের দরকার থাকবে না, তখন এই ব্যানার বোর্ড থাকবে না। প্রযুক্তি একটা সময় পর্যন্ত একসাথে চলতে চলতে পুরনো প্রযুক্তি অ্যাবলিশ হয়ে যায়। এমন বাংলাদেশে অনেক অফিস ছিল, পাশাপাশি 2টা ডেস্ক, একজন টাইপরাইটারে কাজ করছে, একজন কম্পিউটারে কাজ করছে। যিনি টাইপরাইটারে কাজ করছেন তিনি বয়োজ্যেষ্ঠ, তার রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে টাইপরাইটারের যুগ শেষ হয়ে গেল। যিনি কম্পিউটারে কাজ করছেন তার যুগ শুরু হলো। আবার এখন কি আসছে, এখন স্পিচ টু টেক্সট, এখন লেখেও না, মোবাইলে জাস্ট কথা বললো, হয়ে গেল। ধীরে ধীরে এমন আসবে যে আমাদের টাইপ করতে আর অত সময় দিতে হবে না, স্পিচ টু টেক্সট অনেক ভালো হবে, বললে অনেকটা নির্ভুলভাবে সে নেবে। সম্মানিত প্রশিক্ষণবৃন্দ, আমরা আর কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি? আরেকটা প্রবলেম হলো মার্জিনের বিষয়। হ্যাঁ, পত্রের মধ্যে তো এখানে স্যার আরেকটা তোমাকে দেখাই। আচ্ছা, এই যে পেজ সেটিংস, হ্যাঁ, পেজ সেটিং, তার উপরে আমি 0.4 দিলাম। বাস্তবে যখন আমি সিটিটা প্রিন্ট দেব তখন আর মার্জিনটা ওইভাবে থাকে না, না, রাইট লেফট মানে সব দিকে এরকম হয়। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে দেখা যায়। কিন্তু যখন আচ্ছা, এটা আমি একটু দেখে নিই, জাস্ট মিনিট, সংরক্ষণ, তারপরে একবার আমরা প্রিন্ট প্রিভিউটা দেখব। হ্যাঁ, এই প্রিন্ট প্রিভিউটা আপনি পত্র জারি করার আগে অবশ্যই প্রিন্ট প্রিভিউ দেখে নেবেন। এখানে এই যে এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট করার সুযোগ আছে, মানে আপনি কি এই জায়গাটা চেক করেন, পত্র জারির আগে এটা চেক করতে হবে। এখানে চেক করার পর প্রিন্ট প্রিভিউ, হ্যাঁ, এটা একবার চেক করে নেবেন, যেহেতু আপনার সমস্যা হচ্ছে। নরমালি এই সমস্যা স্যার আমরা পত্র জারি করে ফেলি, যা একবার জারি করা পত্র দেখি যে না, আমার পরামর্শ হচ্ছে কি, আপনি একবার প্রিন্ট প্রিভিউটা দেখে নেন যে আসলে প্রিন্ট করতে কেমন দেখায়। তারপরে প্রিভিউ দেখার পরেও যদি প্রবলেম হয়, তাহলে আমরা এটা কেন হচ্ছে এটা যাচাই করে সমাধান করি। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো স্যার,
আমরা যখন চিঠিটা দেখি, হ্যাঁ। দেখা গেছে যে ওয়ার্ডগুলো ঠিকই দেখা যাচ্ছে, যখন আমরা প্রিন্টে যাব আবার ওই কিছু লেখা দেখা গেছে পিছনে এসে পড়ছে। এটার একটা এক্সাম্পল আমাদেরকে দিতে হবে, মানে একটা উদাহরণ দিলে আমরা এটা যাচাই করে দেখব। অনেক সময় হয় কি যে কিছু আননোন থাকে, অর্থাৎ অনেক ধরনের জ্যোতিচিহ্ন, আননোন ক্যারেক্টার থাকে, কমা অথবা এটা ভিজিবল হয় না। কখনো যদি এরকম হয়, খসড়াপত্রে যে অংশটুকু টাইপ করেছেন সেটাকে আপনার জাস্ট এখানে যে নর্মাল নোটপ্যাড আছে না, এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডে পেস্ট করবেন। পেস্ট করে দেখবেন যে এখানে সব ঠিক আছে কিনা, তারপর এইখান থেকে কপি করে আপনি নিয়ে চলে যাবেন বডিতে। এই যে এখানে জাস্ট এটা সব কম্পিউটারে থাকে, এটা হচ্ছে নোটপ্যাড। স্যার একটা ডিনোট সুবিধা যে অন্তত জয়ের উপরে রেট দেওয়া যায়। সুবিধা ডিনোট দিয়ে আমার ভালো লাগে স্যার, কারণ আমরা যে অনেক সময় নিকোশ এটা তো ফন্টের। অন্তত জয়ের উপরে রেট দিতে পারি। আচ্ছা, আপনার শুধু নিকোশ না, কিন্তু আমাদের অন্যান্য ফন্টগুলোতেও তো আপনি লিখতে পারেন। দেখেন এখানে তো অন্যান্য অনেক ফন্ট আছে, এই যে। কিন্তু স্যার আমাদের তো একটা নির্দেশনা আছে স্যার। হ্যাঁ, যদি নির্দেশনা থাকে সেটা এক ব্যাপার, যেহেতু আপনারা কিন্তু বলা যায় এই দিক থেকে মানে আমাদের পায়োনিয়র, পথ প্রদর্শক। আপনারা যেভাবে লিখেন এটাই আমরা আইডিয়াল ধরি, যেহেতু সংস্কৃতি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার অধিদপ্তর, আপনাদের বলা যায় যে এই জিনিসগুলোতে আমাদের চেয়ে দখল এবং ধারণা বেশি। তো স্বাভাবিকভাবে আপনার অফিসে যে নির্দেশনা থাকবে আপনি সেটা ফলো করবেন। নিকোশটার বিষয়টা কি, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথম 2018 সালে নিজেদের একটা ফন্ড করে, এবং তখন কিন্তু এই যে আমরা অনলাইনে যে ডেটা দেখি এটা তখন থেকেই শুরু, তার আগে খুব একটা ছিল না, বাধ্যতামূলক। আমরাও তো তাই, আমরাও কিন্তু মানে করি। ফন্টগুলো আপডেট করে না। করে না, ওনার তো অতটা টেকনিক্যাল। আচ্ছা, খেয়াল করে দেখবেন এখানে আপনি নিকোশের পাশাপাশি অন্যান্য ফন্টগুলো পাচ্ছেন কিন্তু। তো যেহেতু আপনার নিকোশ বাধ্যতামূলক, আমি এই কারণে অন্য ফন্ট সাজেস্ট করছি না। হ্যাঁ, না সেক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ডের। তো এই বডির মধ্যে যদি আপনাদের লেখা কখনো 19-20 কিছু হয় অবশ্যই আমাকে জানাবেন। এই যে আপনি ভিডিও একটা রেকর্ড করবেন, ছোট স্ক্রিনশট নেবেন, নথি নাম্বার, নোট নাম্বার দেবেন, ইউজার আইডি দেবেন, কার ইউজার আইডিতে এখন নোটটা আছে। এটা হলে আমরা একটু যাচাই করে দেখবো যে সমস্যাটি কোথায়। আর কি নিয়ে আলোচনা করতে পারি? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। খেয়াল করে দেখুন, আমরা পতাকা দিচ্ছি। হ্যাঁ, আপনারা পতাকা সংশ্লিষ্ট কথা বলছেন, তাহলে পতাকা ব্যবহার করার জন্য কি করতে হবে? প্রথমে পতাকাকে প্রথমে বানিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখবেন পতাকা বানাবো কিভাবে। আমি পত্রাংশে আছি, পত্রাংশের যেই পত্রটি, সকল পত্র থেকে, তারপর বিবেচ্য পত্র থেকে যেই পত্রটি আমি পতাকা বানাবো সেটা আমার সামনে আনতে হবে। ঠিক আছে, আনার পর এই যেটা হচ্ছে পতাকা আইকন, পতাকা সিলেক্ট করলাম। পতাকার শিরোনাম ক খ, আপনারা কি নামে লেখেন? ক খই লেখেন, ঠিক আছে, আমি এখানে ক লিখছি। এরপরে রং, এখানে 3টা রং দেওয়া আছে, আপনারা কি রঙের ব্যবহার করেন? বোল্ড করে দেন। এখানে আপনি রঙের ব্যবহার করতে পারেন, যেমন সর্বোচ্চ অগ্রাধিকার হলুদ রং, হ্যাঁ, তারপরে লাল রং। এই মাউস আবার ঝামেলা করছে, এই যে এটাকে সুইচ করতে হচ্ছে, কখনো প্যাডে কখনো ইয়াতে, অসুবিধা নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন এই যে পত্রটিকে আপনি দিচ্ছেন, পত্রটির কত নাম্বার পেজে আপনি এটা রাখতে চান। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা তো যেহেতু একটা সার্কুলার, এটা অনেক বড় গেজেট, তো আমি এটা দিচ্ছি 3 নাম্বার। তারপর পতাকা তৈরি এখনই সংযুক্ত করবেন না, শুধু পতাকা তৈরি করে রেখে দেন। পতাকা তৈরি হয়ে গেল, আপনি অনুচ্ছেদে লিখছেন, লেখার কোনো এক জায়গায় আপনি আর পতাকাটি ব্যবহার করবেন। তাহলে চলে যাবেন এই যে পতাকা আইকন, হ্যাঁ সেটাও আমরা এখানে লিখছি, দেখুন না আপনি। এই যে আমরা একটু আগে পতাকা এটা বানিয়েছিলাম, ক হলুদ রং। এখন এই প্লাস আইকনে ক্লিক করব, একবার পতাকাটি ব্যবহার হয়েছে, এটা আমাকে নোটিফিকেশন দিল, আমি কেটে দিলাম। তাহলে বিবেচ্য পতাকা ক সদয় দ্রষ্টব্য। এখন এটাকে সংরক্ষণ করে নিই। সংরক্ষণ করলে শুধু সংরক্ষণ হয়ে থাকলো, আপনি নতুন অনুচ্ছেদ তারপরে নিতে পারবেন, মানে সংরক্ষণ হয়েই থাকলো,
খসড়া করলে ওই সরাসরি ওই নোটানুচ্ছেদটা খসড়াপত্রে রূপান্তরিত হয়ে গেল, তখন আপনি খসড়াপত্র লিখবেন। ওটা তো সংরক্ষণ হচ্ছেই, নোটানুচ্ছেদ সংরক্ষণ হয়ে আছে, পাশাপাশি একটা খসড়াপত্রের টেমপ্লেট আপনার সামনে ভিজিবল হলো। তাহলে এখন দেখুন আপনি পতাকাটি দিয়েছেন এটা ফাংশনাল কিনা। এই যে কয়ের উপরে ক্লিক করলে সরাসরি কয়ের নাম্বার পেজ এসছে, 3 নাম্বার পেজ দিয়েছেন, সেটা পতাকা দৃশ্যমান হয়ে গেল। এখন কি পারবেন? আরেকটা হচ্ছে কার্যবিবরণীতে যে আমরা যে উপস্থিতি থাকে না, ওখানে যে পরিশিষ্ট ক বা উপস্থিতির তালিকা, হুম। ওইটা আছে। উপস্থিতি তালিকাটা কি আপনি সংযুক্তি আকারে দেন না? সংযুক্তি আকারে দেই, পরিশিষ্ট ক কিন্তু লেখাটাকে হ্যাঁ, লিখে আপনি যেটাই দেন। আমি এখন আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন একটু ভালোভাবে খেয়াল করলে আশা করি সমস্যাটি সমাধান হবে। ধরে নিচ্ছি এখানে কার্য বিবরণীতে আপনি লিখছেন অনুচ্ছেদে, প্রথমে চলে যান নতুন সংযুক্তি, নতুন সংযুক্তিতে যান, নিজ কম্পিউটারে যান। এরপর এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই তালিকা, একটা ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড, সিলেক্ট করে ওপেন করেন। এই ফাইলের নাম আপনি যে নামেই দেন না কেন, এখানে আপনি নাম এডিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। বাছাইটা সম্পন্ন করলেন, নিচে একটা সংযুক্তি আপনার হয়ে গেল। এখন এই জেমস ক্লিপে যান, যাওয়ার পর এই যে এটা সংযুক্তি এর আগে ব্যবহার করেছেন না, আচ্ছা সংযুক্তিটা এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পর এইখান থেকে রিনেম করেন অথবা নিচ থেকে রিনেম করেন। এখানে আপনি পরিশিষ্ট ক দেন, অথবা এখানেও আপনি এই যে লিঙ্কটা থাকলেই হবে। হ্যাঁ, এখানে আপনি জাস্ট এই ব্যাক করে এখানে লিখতে পারবেন। এই যে দেখেন আমি ব্যাক স্পেসে গেলাম, বারবার ডাউনলোড, অটো ডাউনলোড হয়ে যায়। এটা বেটার হয় আপনি এখানে লিখে নিলে। তাহলে এখানে পরিশিষ্ট ক দিয়ে এখানে হাইপার লিঙ্ক করে দেন। দুঃখিত, আমি এভাবে লিখলাম আর কি। লেখার পর এই যে সিলেক্ট করেন, আপনি যেটা লিখবেন এখানে দৃশ্যমান হবে। স্যার একটা ফোন ধরতে হচ্ছে, জাস্ট মিনিট। হ্যাঁ ভাইয়া, এটা ট্রেনিংয়ে ছিলাম, জরুরি কিছু? হ্যালো, হ্যাঁ একটা ট্রেনিংয়ে ছিলাম, জরুরি কিছু? না হবে না, আমি একটু পরে ফোন ব্যাক করতেছি, একটু পরে ফোন ব্যাক করতেছি। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, এটা হচ্ছে পরিশিষ্ট ক, ঠিক আছে? তো আপনি এভাবে এটাকে ব্যবহার করতে পারেন, লেখাও থাকলো। সবার কার্য বিবরণী করার সময় চিঠির মধ্যে, চিঠি যদি সিস্টেমে ব্যবহার করে তাহলে তো অবশ্যই হবে। আমি চলুন চিঠিতে যাই, দেখুন আমরা ডি নথিতেই করি। ডি নথিতে যাই, সংরক্ষণ ও খসড়ায় যাই। হুম, এই যে সবার কার্য বিবরণী সিলেক্ট করলাম, চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে, এই জায়গাটাতে তো আসলে হাইপার লিঙ্ক করাটা টাফ। এখানে তো এখানে তো আসলে এখানে তো তারপরে আপনি কপি করে, হ্যাঁ এখানে ওইটা তো করাই যায়। এখানে সরাসরি হাইপার লিঙ্ক করাটা, এখানে তো সিস্টেমটাকে ইনেবল করা হয়নি। মানে আমরা একটু লাইট রাখতে চেয়েছি ফাংশনটা, ঠিক আছে? তো ঠিক আছে, এটা আমরা নোট নিচ্ছি। যদি আমরা চাই এখানে এই যে এই মডিউলটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিয়ে এখানে ওটা যুক্ত করা যেতে পারে। হাইপার লিঙ্ক যেভাবে আমরা সংযুক্তি যেভাবে দিলাম সেভাবে। চিঠির বিষয়ে কি প্রবলেম হয়? স্পেস থেকে যায় না, ঠিক আছে। এই সমস্যাগুলো আপনারা একটু ভিডিও আকারে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। এই জন্য আমি বলি কি, ওইটা পুরো এডিট করলে পুরোটা কপি করে কাট করে নিয়ে এসে নোটপ্যাডে রেখে তারপরে আপনি ইয়া করেন। যেভাবে থাকবে হ্যাঁ সেম ভাবে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা একটা ভালো প্রশ্ন। একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত, তাহলে একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত কখন প্রয়োজন হয়?
একটা চিঠি ভুল হয়েছে তখন প্রয়োজন হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি এখন একটা ভুল চিঠি আমাদের আছে। এই যে আমরা অন্যান্য মডিউলে যাই, ড্যাশবোর্ড, আচ্ছা ঠিক আছে, আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, খসড়াপত্র ড্যাশবোর্ডে যাই, জারিকৃত পত্র থেকে করতে পারি অথবা মাস্টার ফাইল থেকে। কই থেকে করব? জারিকৃত পত্র থেকেই করব। মানে আপনি এটা স্বাভাবিক, কারণ আপনি জারি করেছেন, ভুলটা করলে তো আবার আপনাকেই করতে হবে। তাহলে আপনি জারিকৃত পত্রের মধ্যে গেছেন, জারিকৃত পত্র, এরপর এই এই পত্রটি ভুল হয়েছে, যেটা সর্বশেষ জারি হয়েছে আপনার কাছ থেকে, ক্লোন করলেন। আপনি কি এই নোটেই পত্রটি উপস্থাপন করতে চান? এখানে যদি নোট আপনার কাছে থাকে হ্যাঁ করে দেবেন। আচ্ছা, এই নোটটা এখন আমার কাছে নাই, তাহলে আমি অন্য নোটে করব। স্বাভাবিকভাবে আপনার কাছেই থাকার কথা। স্যার আমরা তো নথি ব্যাগে নিয়ে আসতে পারি বা শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে শর্ত ব্যাগে সাপেক্ষে নিয়ে আসতে রাখুন। পারি। পত্র জারি করার পরে কি কোনো ফ্রাই নিয়ে আসার না কোনো না, নিয়ম এটা আছে? সুযোগ নেই, এটা সুযোগ নেই। পত্র জারি হয়ে গেলে এটা চলেই যায়, স্মারক পড়ে যায়। নাতে ক্লিক করলাম, এখন আমার কাছে আমার এই যে এই নথিটা আমার কাছে আছে, ক্লিক করলাম, এই চলমান নোটই উপস্থাপন করছি, অথবা নতুন নোটে করি, নতুন নোটে আমি উপস্থাপন করছি। টেস্ট চলে আসলো, পত্রটি নতুন নোটে উপস্থাপন হয়ে গেল। এখানে একটা আইকন থাকার কথা, নোটে উপস্থাপনের পর সংরক্ষণ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এটা মনে হয় আসবে না স্যার, এই নোটে হতে হবে। একই নোটে হতে হবে, দেখি আরেকবার ট্রাই করি, আরেকবার ট্রাই করছি আমরা। একই নোটে হওয়াটা ম্যান্ডেটরি নয়। এই যে এখানে পাচ্ছি, ঠিক আছে। ক্লিক করলে আমরা একই তারিখ ও স্মারকে, দেখুন স্মারক এবং তারিখ বসে গেল। আবার বাদ দিচ্ছি, ক্লিক করছি, একই তারিখ এবং স্মারকে বসে গেল, ঠিক আছে। আবার খেয়াল করুন, এই যে উপরে ডট আছে, ক্লোন করার পরে উপরে ডট থাকবে, এই ডটে ক্লিক করব, তাহলে লেখা আসবে একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত, এবং এখানে স্মারক নম্বর এবং ডেটটা দেখা যাবে। হ্যাঁ, ক্লোন করে নিয়েছি। আবার দেখাচ্ছি, আবার খেয়াল করুন, খসড়াপত্র ড্যাশবোর্ড, এখানে গেলাম, একটা পত্র জারি হয়েছে, সেই পত্রটিকে পুনরায় আপনি ক্লোন করতে চান, ভুল হয়েছে সংশোধন করে আবার জারি করতে চান। তাহলে যে পত্রটি এমন করতে চান সেটি যে ক্লোন করুন, কোন নোটে বাছাই করবেন, এই সিঙ্গেল নোটে, এই নোটেই বাছাই করুন, হ্যাঁতে ক্লিক করে এই যে চারটা উপরে হাইফেন দেখতে পাচ্ছেন, ক্লিক করেন, একই তারিখে প্রতিস্থাপিত হয়ে গেল এবং এখানে স্মারক এবং তারিখ হয়ে গেল। প্রয়োজনীয় সম্পাদনাটি এখানে করলেন, যে অংশে ভুল হয়েছে সেটা করার। এটা কি প্রতিবার ক্লোন করলে এটা চলে আসবে? প্রতিবার ক্লোন করলে আপনি একই জারি করা প্রতিটা পত্রই একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপনের অপশন পেয়ে যাবেন। অন্য নোটের ক্ষেত্রেও হওয়ার কথা, আমরা আরেকবার ট্রাই। কাজ করার ক্ষেত্রে একটা বিভিন্ন চিঠি আমরা ক্লোন করে করি অন্য নোটে, সেক্ষেত্রে তো ওটা আমাদের প্রয়োজন হয় না, শুধুমাত্র ভুল হলে তবে হ্যাঁ, এটা প্রয়োজন না দেখেই ওখানে অপশনটিও নাই। এই যে নাই, ঠিক আছে, লজিক্যাল। ছোট প্রশ্ন, এটা যদি
যে এখানে যে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই ডোয়াই প্রোগ্রাম নথি আমরা যারা আমাদের যারা জেলা পর্যায়ে অফিস তো এরকম লেখা থাকে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গণমাধ্যম অধিদপ্তর যে জেলা মানিকগঞ্জ বা যাই হোক আর কথা হলো যে ওখানে বারবার আমার ওই আমার জেলার নাম লিখতে হয় জেলা দপ্তরের নাম লিখতে কোথায়? এখানে? ফিক্স করা যায় এই যে এখানে ফিক্স করা যায় কিনা অবশ্যই ফিক্স করা যায়। আপনি আপনার অফিসের নথি অ্যাডমিনকে বলবেন অফিস তথ্য সংশোধন অপশনে গিয়ে ঠিক করতে। এটা তো বারবার লেখার কথা না, এটা একবারই পার্মানেন্টলি লিখবে। আপনি নোট করেন অফিস অ্যাডমিন অফিস তথ্য সংশোধনে গিয়ে অফিসের এই অংশগুলো যদি না হয়ে থাকে প্রয়োজনে আমাদের হেল্পলাইন, যে ওখানে যদি করা না যায় পত্রের হেডিংটা চেঞ্জ করলেই হবে। চারটা যে ধাপ আছে আচ্ছা, আরেকটা বিষয় এখানে সংশ্লিষ্টতা আরও আছে, এটা 4 নম্বর। অফিস অ্যাডমিন কিন্তু পত্রের হেডিং সেটিংসের এই অপশন এখানে পাবেন। এই যে এখানে উনি অ্যাডমিন হতে হবে, তাহলে এখানে তিনি পাবেন। সেখান থেকে করাটা বেটার, তাহলে আপনি একদম ফিক্সডভাবে গণতন্ত্রী বাংলাদেশ সরকার এক্সেট্রা 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 চলে আসবে। এটা এখানে না, অফিস অ্যাডমিন নথি অ্যাডমিন। আপনি যদি চান আমি ওটা আরেকবার দেখাতে পারি, অন্য একটা আইডি থেকে আমি দেখাচ্ছি। এটা ফেস করিস ফেস করার কারণে লক্ষ্য রাখা আচ্ছা, এই ডোমেনটা মনে হয় বন্ধ। এটা তো নিশ্চয়ই এত দ্রুত ব্যাটারি চলে যাওয়ার কথা না। এই মাউসের ও না, কেন এখানে লাগানো আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো ভাবছি যে এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অহেতুক হচ্ছে ব্যাটারিটাকে চেঞ্জ করা হলো, আমি তো এটা জানি না। প্লিজ বসুন প্লিজ। না ব্যাটারি লাগবে না, ব্যাটারি মাত্রই চেঞ্জ করা হয়েছে। এখানে দিনও মাঝে মাঝে হয় না, মানে এটা ওই যে দূরে তো তাই। আচ্ছা, এটা আমরা দেখাচ্ছি, পাশাপাশি অন্য প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। প্রশ্ন হচ্ছে স্যার যে অনেক সময় আমরা কাজ করতে গেলে হ্যাঁ কোনো কারণে স্যার ডাকলো বা কোথাও গেলাম, তখন এসে দেখি যে টাইম এক্সপেন্ড হয়ে যায়, হ্যাঁ করতে হয়। আবার না হলে স্যার একটু ব্যাক স্পেস কোনো কারণে পড়ে গেলে স্যার আবার সেভ না করে স্যার ওইটার ক্ষেত্রে কোনো আছে নাকি স্যার? ফ্রি টাইম আউট হয়ে গেলে তো স্যার আমার সেভ না হয় চলে যায় শেষ। একটা কাজ করে অনেক সময় পিছনে সময়ের ব্যাপার আবার আগে থেকে সব দিয়ে হ্যাঁ এটা একটা সমস্যা। সবাই যেমন অন্যান্য সফটওয়্যারে যেমন ড্রাফট থাকে সেভ করা। আমার একটু প্রবলেম আছে, আমার আইডি দিতে চাই আমাদের আরেকটা সমস্যা হচ্ছে হ্যাঁ। আমার দুইটা আইডি, একটা আইডি আমি আগে ইউজ করতাম, সেখানে আমি একটা ফাইল একটা নথি নিষ্পন্ন করি নাই। ওকে, পরবর্তীতে আমার অন্য একটা আইডি তে আমি আবার কাজ করছি। এখন পুরাতন যে আইডি ওখানে ওই ফাইলের কাজটা আমি কিভাবে সমাধান করব? পুরনো আপনার দুইটা আইডি কেন, কিভাবে, এটা বুঝছি না। শাখা পদবী সব তো আবার অতিরিক্ত দায়িত্ব দিলে স্যার না আমাকে কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া দুইটা আইডি এগুলো নিষ্পত্তি করা খুবই ভালো। এগুলো নিষ্পত্তি কিভাবে? দুইটা আইডি মানে স্যার উনি আগে অন্য শাখা ছিল, তখন ওনার অন্য পদ ছিল, পরে পদোন্নতি পাওয়ার পদের সঙ্গে তো আইডির সম্পর্ক না। হয় কি যখন যেখানে স্থানান্তর করা হয়েছে তাকে হ্যাঁ আইডিটা স্থানান্তর করা হয় না, যখন চলে আসে আইডিটা তো ওইটাই থাকে, তোমার পদবি চেঞ্জ হয়ে যায় পদোন্নতি করে। হ্যাঁ, পূর্বে যে পেন্ডিং যে লিস্টটা সেটাই ওনার প্রবলেম হয়েছে। আমি এই জিনিসটাকে আরো সহজভাবে বলি, আমি যতটুকু বুঝি
আপনি যখন পদোন্নতি পাবেন, বদলি হয়ে যাবেন, আপনি যে পদে ছিলেন সেই পদের কোনো ফাইলে তো আর আপনার এখতিয়ার নাই। ওখানে আরেকজন নতুন যিনি আসবেন তিনি কাজ করবেন। যদি অফিস বিশেষ বিবেচনায় আপনাকে সেই ফাইলগুলোতে কন্টিনিউ করতে বলে, সেই ক্ষেত্রে ওই ফাইলগুলোতে আপনাকে নতুন পদবিতে পার করে আনতে হবে। 2 পদবিতে সিমিলার টাইমে থাকবেন, পুরনো পদবি থেকে নতুন পদবিতে একটা একটা করে শেয়ার করুন। হ্যাঁ, অনুমতি সংশোধনে গিয়ে পাঠাতে হবে। গ্রামে বা আমাদের 8টা পোস্ট দেওয়া আছে, হুম। সেক্ষেত্রে মানে বিভাগীয় আরো বেশি পোস্ট আছে, কিন্তু বিভাগীয় থেকে সংযুক্তিতে আমার অফিসে দিছে, হ্যাঁ, তার আইডি তো আমার অফিসে, তারপরে নাম মানে সেই ধরনের আইডি তার নাই, তো সে কিভাবে আমার আইডি থেকে আমাদের অফিসের আইডিতে কাজ করবে? তাকে আইডি বানাতে দিতে হবে। আপনার আইডি ছাড়া তো এখানে প্রশ্নই আসে না কাজ করার। আইডি ক্রিয়েট করতে হবে। রেজিস্ট্রেশন তো আমাদের ইয়েতে জেলাতে না যায়। আমি করেছি, আমাদের সিনিয়র লেভেলে আমি একটা দুটো আমার নিজের একটা পোস্টে একটা অন্য আইডি দিয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ, ও আইডি তার একটা দায়িত্ব পালন করতেছে, তো ওনাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই আইডিতে স্থানান্তর করতে হবে। আমার দায়িত্ব হচ্ছে যেই হোক অফিস সহায়ক হোক সবাইকে করা যাবে, সবাইকে করতে পারবে যদি অফিস একটা করছি, ভেরিফাই করছি আমরা। সংযুক্তি যেখানে থাকে ওইখানেই তো কাজ করে। তৈরি করা যায়। অতিরিক্ত দায়িত্ব সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা হচ্ছে ওই যে আমাদের একটি স্পেসিফিক বিষয় ছিল যে খসড়াপত্রের মধ্যে প্রতিবার অফিসের বলা যায় নাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই তথ্যগুলো লিখতে হয়। এটা যেন বারবার লিখতে না হয়, এই সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমত, অফিস অ্যাডমিন যে কোনো একটা নোটে যাবেন, যে কোনো একটা খসড়াপত্রে যাবেন, দুটো খসড়াপত্র আছে এখানে, আমরা একটা নিচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার কথা আমি বলছি। পত্রজারি হেডার সেটিংস সিলেক্ট করুন। এটা শুধু অ্যাডমিন পাবেন অফিসের, অন্য কেউ পাবেন না। এবং এখানে এই যে এই তথ্যগুলো দেখেন, আমি ক্লিক করা মাত্রই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলা, ইংরেজি, দ্বিতীয় শিরোনাম, তৃতীয় শিরোনাম, চতুর্থ শিরোনাম, এইটা সব কিছু অফিস অ্যাডমিনকে সংরক্ষণ করে রাখতে হবে। তারপরে পরবর্তীতে যারাই খসড়াপত্র বানাবেন এটা অটোমেটিক পেয়ে যাবেন, এটার কখনো চেঞ্জ করার দরকার হবে না, ফিক্স থাকবে। যদি আরো কোনো বিষয় নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন থাকে আমরা আলোচনা করতে পারি। আমি একটা প্রশ্ন করেছিলাম স্যার। আমার অ্যাকাউন্টে আমার নাম হচ্ছে নজরুল। আচ্ছা, জি, আচ্ছা। আমার অ্যাকাউন্টে যখন অ্যাডমিন স্যার অ্যাকাউন্ট খুললো তখন ইসলাম দিয়ে চলে আসছে, এটা ঠিক হচ্ছে না। নজরুল, হ্যাঁ অবশ্যই ঠিক না, আপনার যেটা নাম সেটাতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, আপনার বর্তমান নথি, ইউজার আইডি এবং পদবি আমাদেরকে জানান। আমরা আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটি সংশোধন করে দেবো। এটা আপনি করতে পারবেন না, আমাদের দিক থেকে করতে হবে। অ্যাডমিনও করতে পারবেন না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠালেও আমরা করে দিতে পারি, মেইলে পাঠানো বেটার হয়। মেইলে পাঠাবো, আমরা দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো শেষে।
যে আমরা অনেক সময় আমরা কাজ করি না, কাজ করার ক্ষেত্রে স্যাররা ডাকে বা করে, ওই ক্ষেত্রে যে অনেক সময় টাইম একটু স্পেন্ড হয়ে গেলে তখন আবার জি, এটা আসলে সিকিউরিটি পারপাস। বিষয়টা হচ্ছে যে দেখুন, নথি আপনি এখানে লিখছেন, আপনার এই নথিটি ওপেন থাকা অবস্থায় যে কেউ যে যা ইচ্ছা লিখে সরাসরি ডিজি স্যার পর্যন্ত পাঠাতে পারে। সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকেও নোট পাঠানো যায় আপনার আইডি থেকে। এটা কিন্তু অনেক ঝুঁকির ব্যাপার। তাছাড়া গুরুত্বপূর্ণ ফাইলে কাজ করছেন, গোপনীয় ফাইলে কাজ করছেন, এটার জন্য সহজে অন্য কেউ দেখতে না পারে। এই কারণে স্ক্রিন হ্যাঁ, ড্রাফট করে আপনি যখন স্যারের কাছে উঠে যাবেন, খসড়াপত্র সংরক্ষণ করে যাবেন। সংরক্ষণ করতে তো 1 সেকেন্ড সময় লাগে, ক্লিক করে উঠে চলে যান। আবার স্যার হচ্ছে কোনো কারণে অনেকগুলো কাজ করছি, একটু ব্যাক স্পেসে চাপ লাগছে, মানে আবার শুরু থেকে। আমরা একটা কথা বারবার বলি, দেখুন আমি যে ট্রেনে এতক্ষণ ক্লাস নিচ্ছি, আমি একবারও কি ব্যাককে চাপ দিয়েছি? এখানে ব্যাক স্পেসে চাপ দিইনি তো। আমার যখন যে অপশন দরকার আমি সেই অপশনে ক্লিক করেছি, কখনো ব্যাক স্পেসে ক্লিক করবেন না, ব্যাক স্পেসে ক্লিক করার দরকার নেই। যাওয়ার জন্য ব্যাক স্পেস ক্লিক করি, বাট আপনি হচ্ছে স্যার ওই স্পেস। হ্যাঁ, আমি যেখানে যাব সেখানে ক্লিক করি, আমি ব্যাক স্পেসে ক্লিক করি না, আপনারাও করবেন না। এখন কি ওই অপশনটা চালু হয়েছে যে বিদ্যুৎ চলে গেল? না, ওটা অফলাইন মোডটা এই যে এখানে আছে, এই যে এখানে দেখা যায় অফলাইন মোড। এটা নিয়ে এখন আমরা এটার জন্য আরও অনেক ইনভেস্ট অথবা অনেক কিছু দরকার, যেটা এখন আমাদের দেওয়া হয়নি। আমরা যখন তার এই ইউনিভার্সিটির আইডি যখন খুলছি, আমরা তখন হ্যাঁ, অফিস প্রধান যেভাবে আইডি ক্রিয়েট করছে, খোলার সময় যে এইগুলো দিছে, ওইখানে দেখা যায় একজনের অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, দায়িত্ব এগুলো আসছে। হ্যাঁ, এখন এটা এটা এডিট বলতে রিলিজ করে একবার অ্যাসাইন করলে ঠিক হয়ে যাবে। অফিস অ্যাডমিন আপনাকে একবার রিলিজ করবে, আবার অ্যাসাইন করবে, এবং অ্যাসাইন করার সময় ভারপ্রাপ্ত চলতি অনেক কিছু সিলেক্ট করবে না, শুধু ডেট দিয়ে অ্যাসাইন করবে, তাহলেই হয়ে যাবে। অবশ্যই দেখানো যায়। অফিস অ্যাডমিন দপ্তরে যাবেন, যাওয়ার পর কর্মকর্তা ব্যবস্থাপনা, আবারও কর্মকর্তা ব্যবস্থাপনা, এখানে অর্গানোগ্রামের তালিকা আছে। দেখুন কোন একটা, ধরে নিন এই কর্মকর্তাকে দেখাচ্ছে ভারপ্রাপ্ত, ঠিক আছে, এই যে এটা, এই কর্মকর্তাকে দেখাচ্ছে ভারপ্রাপ্ত দপ্তর। আপনি তো বুঝেছেন আমি কোথা থেকে গেছি, এটা নর্মাল ইউজার পাবেন না, অ্যাডমিন পাবেন। তো অ্যাডমিন, এই যে কর্মকর্তাকে খুঁজে বের করলেন, এখানে ধরে নিন দেখা যাচ্ছে যে ভারপ্রাপ্ত, তিনি এনাকে রিলিজ করবেন। এই আবার মাউস কানেকশন লুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে অব্যাহতি দিলেন, দিয়ে আবারও তাকে অ্যাসাইন করবেন ইমিডিয়েট। দেওয়ার পর এই যে আবারও খুঁজে বের করলেন। এখন নিচে তিনি কোন পদবিতে ছিলেন আমরা এখনই দেখতে পারবো। এই যে এটাতে ছিলেন, এই পদবিতে সিলেক্ট করলেন। এখানে কিছু বাছাই করবে না, এটা করা যাবে না, সরাসরি দিন মাস তারিখে গিয়ে আজকের ডেট সিলেক্ট করে প্রয়োগ করে দিলেন, হয়ে গেল। এখন আর পদবিতে অতিরিক্ত ভারপ্রাপ্ত চলতি কিছু দেখাবে না। আমাদের আগে মানে এইগুলো ছিল, আপনার ওই যে মেসেজগুলো আসছিল ডাক, ওগুলো কি থাকবে? হ্যাঁ, সব থাকবে, ডাক নথি কখনোই হারাবে না, কোনো অবস্থাতেই হারাবে না, অ্যাজ ইট ইজ থাকবে। কেউ ভর্তি হলো, হ্যাঁ, তার ওখানে ডাকে অনেকগুলো ডাক জমা আছে, নথিজাত করা হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাকে যদি রিলিজ করতে হয়, রিলিজ করি, সেটা কি সব নথিজাত করে করতে হবে নাকি এভাবেই মানে রিলিজ দেওয়া যাবে? রিলিজ দেওয়া যাবে। সেখানে সে নতুন জায়গায় জয়েন করলে কি ওগুলো দেখাবে না? তার নতুন পদবীগুলো দেখাবে, পুরনো পদবীর কিচ্ছু দেখাবে না। ওই একই পদে অন্য জায়গায় ট্রান্সফার, অন্য জায়গায় ট্রান্সফার হলেও আগের পদের ফাইল থাকবে না। না, আপনি এটাকে এইভাবে চিন্তা করেন, নথিজাত করা মানে নথিজাত না করলেও সমস্যা নেই। না, সমস্যা নেই। কি আপনি এভাবে চিন্তা করেন, হার্ড ফাইলে আপনি যখন এই অফিস থেকে বদলে হয়ে অন্য অফিসে যাবেন, আপনি এই অফিসের কোনো ফাইল নিয়ে যান, ওখানেও নিয়ে যাবেন না। ওই অফিসে গিয়ে কি আপনাকে নতুন করে আগের ফাইলের অ্যাক্সেস পান না? আপনি পুরনো ফাইলের দেখতে পান না কোনটা কি ফাইল আছে? এখানেও তাই পাবেন। হ্যাঁ, শিওর। আপনি বসেও দেখাতে পারেন আমাকে, প্লিজ। আমি লগ আউট করছি। হ্যাঁ, বলেন প্লিজ। আমাদের বর্তমানে যিনি অ্যাডমিন আছেন উনি সম্প্রতি নাটোরে বদলি হয়ে গেছেন, তো যিনি বর্তমানে আছেন আমরা কি নিজেরাই পারবো অ্যাডমিন পরিবর্তন করতে? আপনারা নিজেরা পারবেন না, উনি পারবে। অ্যাডমিন ছাড়া দপ্তর বাটন পাওয়া যায় না। উনি পারবেন। যিনি চলে গেছেন স্যার? যিনি চলে গেছেন তিনি পারবেন।
তিনি ওখানে লগ ইন করবেন, লগ ইন করে অ্যাডমিন পরিবর্তন অপশন দেখাবেন, অ্যাডমিন পরিবর্তন করা যায়। আমি এটাকে একবার দেখিয়ে দিয়ে ইয়া করে দেবো, জাস্ট এ মিনিট। হ্যাঁ, আপনি একবার দেখেন যে এটা আমরা অ্যাডমিন কিভাবে করতে পারি। ফরিদপুরে ওনারা এইভাবে যোগাযোগ করছে, সহকারী প্রোগ্রামার ব্যতীত পারাই যাবে না, আমাকে কালকেও মেসেজ আচ্ছা আমাদেরকে বলেন, আমরা চেঞ্জ করে দেবো। সহকারী প্রোগ্রামারকে অ্যাক্সেস দেওয়া আছে, কিন্তু অ্যাডমিন নিজেও পারে। অ্যাডমিন যদি অ্যাসাইন হয়, অ্যাডমিন নিজেও অন্য কাউকে অ্যাডমিনশিপ দায়িত্ব দিতে পারেন। এক সেকেন্ড, আমি আপনারটা স্যার মনে মতো নিয়ে আসছি, সমস্যা নেই স্যার। বলে আসছি যে আমার প্রবলেম তো বলতে। আপনি কি আমার এখানে দেখাতে চান? তো হ্যাঁ স্যার, আমার হ্যাঁ এটা খুলে আমি জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে আমি একটু লগ আউট করে নিচ্ছি, আপনি দেখান, তারপরে আমরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করব। বসেন, সমস্যা নেই। শিওর, সরি একটু ডেট দিতে হবে। আজকে 5/11 না? হ্যাঁ, সমস্যাটি বলুন। ওপেন করে একবারে দেখাই। শিওর। আসে নাই এটা। এটা তো আমি আপনাকে অলরেডি দিয়েছি, এটা থাকে। এই নতুন একটা যেটা, এটা এটা আমার মনে হয় আপনি হয়ে যাবে স্যার, আপনি পারবেন। দেখি একটু। এই যে আমি একটা সমন্বয় সভার একটা মিনিটস লিখছিলাম, তখন আমি ডিজি স্যারের দপ্তরে কাজ করতাম। তো সেক্ষেত্রে আমার মিটিং এর রেজুলেশনটা এখানে আমি ফাইলটা নিষ্পত্তি করতে পারি না, এক কথা স্যার। আচ্ছা, নিষ্পত্তি করতে পারেন না, 2018 সালের ফাইল। তো আমি জাস্ট এই ফাইলটা থেকে মুক্তি চাই স্যার, এটার জন্য। স্যার আমার সমস্যা হয়ে গেছে, আমার আইডি কেউ আচ্ছা, এই সাইকেলটা এটা কিছু কিছু পুরনো নথিতে প্রবলেম আছে, একেবারে যে নাই এমন না, আমরা একটু দেখি। এটা তো নোট নিষ্পন্ন দেখাচ্ছে যে। আচ্ছা, সমস্যা নেই, আপনি বের করেন, আমি দেখছি। আমার হাতে কত, এই আমার ডাকটা আপনার চোখে পড়লো। আমার কাজ করি না, সারা বাংলাদেশ আমার মাথায়, আপনার মাথায় যদি আপনার একসাথে সব ডাক নথি যাচ্ছে কেন আসতেছেন? সমস্যা নেই, সমস্যা নেই, আপনি দেখেন, অসুবিধা নেই। আমরা আলোচনা করতে পারি, আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, একসাথে সব নথি 301টা সম্ভবত ডাক দেখতে পাচ্ছি আমি। তো একসাথে সব করা যাবে না, কারণ এটার বিষয় আলাদা আলাদা। কিছু ডাকের নথিতে উপস্থাপন, কিছু নথিজাত, কিছু বলা যায় যে অন্যান্য কিছু সিদ্ধান্ত আছে, তাই এটা করা যাবে না একসাথে। একই বিষয় হলে করা যাবে।
নথিজাত করতে চান একটা নথির মধ্যে, ও এটা আছে এটা চার নাম্বার এটা স্যার এই যে এই যে স্যার প্রবলেমটা স্যার হ্যাঁ হ্যাঁ নাম্বার ইদার নোটশিটের এই রেজুলেশনটা এই যে এই নোটটা স্যার আমি এবার একটু নোট লিখে একটু চেষ্টা এটা অনুচ্ছেদ, এটা তো নোট না না। এটা হ্যাঁ এটা অনুচ্ছেদ স্যার। হ্যাঁ হ্যাঁ। আমি নিষ্পত্তি এই যে নিষ্পত্তি করতে গেলে এরকম একটা অপশন আসে দেখি এই আচ্ছা দেন। আমার সমস্যা হলে এরকমই স্যার, আমার নিষ্পন্ন বাটনে আসে না, নিষ্পন্ন বাটনে নাই। এই চিঠিটা স্যার ডান পাশে এটা অনেক আগে এক সেকেন্ড, হ্যাঁ একটু। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই স্যারের ওটা আসলে পিডি স্যারেরটা এটা একটু জরুরি, যদি মানে স্যার এখানে অনুমোদনের পরে পত্র জারি করতে পারছেন না। হ্যাঁ 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 না, শুধু স্যার পাচ্ছেন না, এমন শুধু পিডি স্যার পাচ্ছেন না। আমি কথাটা বুঝতে পারিনি ভাই, আবার বলবেন। কম্পিউটারে বলছি ওটি অন হয়ে যায় এই কম্পিউটার থেকে এটা তো অফিস স্মারক মনে হচ্ছে ভাই। স্যার এটা রেজুলেশন সরাসরি টেমপ্লেটটা আমি চেষ্টা করতেছি, দাঁড়ান চেষ্টা করতেছি। একেবারে বলেন তো একেবারে কি কি লাগবে আমাকে একটু বলেন, আমি তাহলে বাকি সব তথ্য নিয়ে নিচ্ছি পারলে। হ্যাঁ হ্যাঁ